তার না না, জন্যই আপনারা বলেছেন যে ককাস গুলা তো হবেই। আপনারা যদি বলেন, আপনি যদি বলেন যে আমেরিকার আমরা অকৃত্রিম বন্ধু, তাহলে তো চীনের সাথে আমার চীনের ককাসে যাওয়ার কথা না। আমি নিজে চীনের যে ককাস আছে সেখানে আছি। প্রত্যেকটা দেশ ভিত্তিক আমাদের বিভিন্ন মানে স্ট্র্যাটেজিক যারা পার্টনার আমাদের রয়েছে, যেগুলা দেশকে আমরা মনে করি যে আমাদের উন্নয়নের জন্য তারা এসেনশিয়াল, তাদের সাথে বায়োল্যাটারাল রিলেশন আমাদেরকে মেনটেন করতে হবে। যেহেতু সংসদ আমাদের গণতন্ত্রের প্রাণকেন্দ্র, এইখানে অল পার্টি ককাস গুলো তো হবেই। আমেরিকান ককাস হয়েছে, এতদিন কি হয়েছে? ইউরোপিয়ান ইউনিয়ন ককাস আমেরিকান হচ্ছে। ককাস কি এইবারই হয়েছে এতদিন না? না না, আমেরিকান ককাস কি এতদিন যে এইবারই হয় হয়েছে নাই, না? এইবারই এটা এতদিন যে প্রয়োজন। হয় নাই, এতদিন যে হয় নাই, আমাদের এটা সংসদকে ঠুটো জগন্নাথ বানিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। এখনো যে খুব এফেক্টিভ হচ্ছে না সেটা পরে অন্য বিষয়, কিন্তু অ্যাটলিস্ট আমাদেরকে যদি এফেক্টিভ ফরেন পলিসি ডেভেলপ করতে হয়, তাহলে তো অবশ্যই সংসদ সদস্যদেরকে অনবোর্ড নিতে হবে। সেক্ষেত্রে শুধুমাত্র সরকারি দলের সংসদ সদস্য না, এখানকার বিরোধী দলের সংসদ সদস্যদেরকেও অনবোর্ড নিতে হবে। আমরা এই সমস্ত ফোরামে যাব, আমাদের কনসার্ন গুলো রেজ করব। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, তাই না? এরকম আপনি যদি এরকম শুধু ককাস কি এরকম ককাস কি আপনারা ইন্ডিয়ার সাথে করবেন? ইন্ডিয়ার সাথে করা উচিত, ওয়াই নট? আমি তো মনে করি ইন্ডিয়ান ইস্যুতে আমাদের ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট কনসার্ন অফ আওয়ার কান্ট্রি। ইন্ডিয়া আমাদের শুধু বিগেস্ট কনসার্ন না, আমি যেটা প্যাশনেটলি ফিল করি, ইন্ডিয়া যেটা করেছে আমাদের দেশের সাথে গত 16টি বছর, এখনো শেখ হাসিনাকে যেভাবে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা হচ্ছে, এটাকে এফেক্টিভলি হ্যান্ডেল করার জন্য আমাদের অল পার্টি একটা হওয়া উচিত। অবশ্যই একটা ফোরাম হওয়া উচিত যেখানে এই সমস্ত বিষয় আলোচনা হবে। এটার বিষয়ে কি আলোচনা হয়েছে যে ইন্ডিয়ার ব্যাপারে একটা অল পার্টি ককাস হওয়ার ব্যাপারে? দেখেন, আমরা এই সমস্ত ককাসের কোনোটার ব্যাপারে ইনিশিয়েটিভ নিইনি। ইনিশিয়েটিভ নিয়েছেন আমাদের সরকার দলের সদস্যগণ, ইনিশিয়েটিভ নিয়েছেন স্পিকার মহোদয়। আমরা আমরা মেনে নেওয়া না তো, আমরা তো পার্টিসিপেট করব। আমরা জনগণের পক্ষ থেকে তাদের কনসার্ন গুলো তুলে ধরার জন্য প্রত্যেকটা ফোরামে আমরা ধরেন চীনা ককাসে আপনি আছেন, আপনার তো কনসেন্ট নেওয়া হয়েছে, তাই না? না, অবশ্যই কনসার্ন নেওয়া হয়েছে। আপনি তো আমাকে যদি বলে এখন আজকে বলে যে আমাদের একটা ইন্ডিয়ান ফোরাম হচ্ছে, আমি অবশ্যই কনসার্ন দেবো। ইন্ডিয়ার ব্যাপারে আমার যে কনসার্ন গুলো আছে, আমি যত এফেক্টিভলি যদি সেই কমিটিতে থাকতে পারি, রেজ করতে পারবো। অন্য কোথাও থাকলে তো, না থাকলে তো আমি সেটা রেজ করতে পারবো না। রাইট। এবার যদি 2001 আর 2026 আপনাদের পজিশন থেকে বলেন, যে কথা আপনার বাবা বলতে পেরেছেন সে কথা আপনি কেন 2026 সংসদে বলতে পারছেন? আমি অবশ্যই বলতে পারি। আমি জামাতে ইসলামের আমির কেন বলতে পারছেন না? আমি কতগুলো সাক্ষাৎকারে ক্যাটাগরিক্যালি বলেছি, এই যে জনগণের ইয়েকে পাশ কাটিয়ে একেবারে তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের শেষ সময়ে এটা পাশ করা হলো, এবং যিনি এটার মাস্টার মাইন্ড ছিল তাকে একেবারে গ্যারান্টি হিসাবে পরবর্তী মন্ত্রিসভায় নেওয়া হলো। এটাকে আমরা মনে করি ফেয়ার হয়নি। এবং এই ট্রেড ডিলের মধ্যে যে সমস্ত বিষয় আছে, আমি এটা চুলচেরা বিশ্লেষণ করে এটাকে রিভিজিট করার, রিভাইজ করার, এটা আমি 100% পক্ষে। এখানে কিছু কিছু বিষয় আছে আমাদের দেশের জন্য এটা আসলে খুবই সমস্যাজনক, আমাদের হাত পা বেঁধে ফেলা হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে পর্যাপ্ত সেফটি মেকানিজম রাখা হয়নি। এই বিষয়গুলা পার্লামেন্টারি কমিটিতে আসা দরকার, কিন্তু পার্লামেন্টের দুঃখজনক বিষয় এই যে পার্লামেন্টারি কমিটি 2 মাসের যে একটা ছিল, টাইম ছিল, যে সময় এটাকে আবার করা যেত, এটা পার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত আমাদের ফরেন অ্যাফেয়ার্সের কোনো স্থায়ী কমিটি হয়নি। অন্তত 3 মাস আগে ব্যারিস্টার রুমিন ফারানা বলেছেন যে এইটা নোটিশ আকারে উত্থাপনের জন্য 5 জন এমপির স্বাক্ষরের প্রয়োজন হয়। কেউ, অন্য সরকার দল, বিরোধী দল, এনসিপি, কেউই তাকে এই স্বাক্ষর দিচ্ছেন না, এবং কেউই এই ব্যাপারে অন্তত পক্ষে উনি আমার সাথে তো ওনার দেখা হয়, উনি আমাকে অ্যাপ্রোচ করেননি। আমার পার্টির অন্য কাকে অ্যাপ্রোচ করেছেন আমি জানি না, কিন্তু আমার পার্টির আই এম ওয়ান অফ দ্য ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার অ্যাটলিস্ট পার্লামেন্টে, সেখানে আমাকে করা হয়নি। আর আমাদের ফার্স্ট যে সেশনটা ছিল যখন 2 মাসটা চলে গিয়েছে, সেখানে তো আসলে আমাদের অন্যান্য আমাদের মেইন কনসার্ন ছিল আমাদের জুলাইয়ের যে বিষয়টা, গণভোটের বিষয়টা, এটা সেভাবে আসলে উত্থাপন করা হয়নি। কিন্তু এটা আসলে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য এটা করা উচিত ছিল, আমি মনে করি। এটা আমাদের ব্যর্থতা, আমি স্বীকার করছি। ডক্টর মোমেন, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মোমেন, আমাদের একজন দর্শক আপনার একটা কথার একটু ক্ল্যারিফাই চেয়েছেন, আপনি কি এটা একটু দেখবেন? ওনার নাম মোহাম্মদ ইমাম হোসেন। উনি বলছেন হোটেলে যাওয়ার সময় আগে এগুলি চেক করে যেতে হবে, কিন্তু এসব অবৈধ কাজ করা যাবে, এটা বললো নাকি জামাতের এমপি? খালেদ ভাই প্লিজ এটা একটু জিজ্ঞেস করবেন। না না, অবশ্যই না, অবশ্যই না। কথাটা যদি একটু বলেন যে মানে এই হোটেলের ওই জায়গাটুকু যদি এটা আবার একটু বলেন তাহলে। ধরেন আমি কিংবা খালেদ ভাই, আপনি কিংবা বাবুল ভাই, ফর ইনস্ট্যান্স, আমরা যদি বাংলাদেশে কোনো একটা হোটেলে যাই, ঠিক আছে, এই যে সমস্ত হোটেলের কথা আমি বলছি, যেখানে হয়তো উনি ছিলেন, সাতক্ষীরার মানুষ ঢাকায় এসে
গত 2-3 মাস সংসদ চলেছে, অধিকাংশ সংসদ সদস্যই বিএনপির সংসদীয় সদস্যগণ মনে হয় একটু ওয়েল অফ, তারা ভালো হোটেলে থাকতে পেরেছেন। আমাদের সদস্যরা সেরকম ওয়েল অফ না, একটু খারাপ হোটেলে থেকেছেন। এই হোটেলগুলাতে কিন্তু অনেকদিন ধরে অর্গানাইজড ক্রাইম হচ্ছে, এটা আমরা জানি, এবং অনেক বৈধ কাপলি যারা আসছেন তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে। একজন সংসদ সদস্যের রুমে ঢুকে, এটা হোটেল হোক কিংবা কোনো ইয়ে হোক, যেভাবে আমরা দেখলাম একটা ভিডিওতে, যে একেবারে দরজা ধাক্কিয়ে ঢুকে একেবারে ওনাকে হ্যারাস করে, প্রাইভেট পার্সনের, কিন্তু পুলিশ না, কেউ না, সাধারণ জনগণ, সাধারণ লোক এইভাবে যদি হ্যারাস করতে পারেন, আপনি মবের কথা অনেক সময় আপনার টক শোতে শুনি হয়, এইটা তো আসলে খুবই বিগ কনসার্ন। অবশ্যই যে এইভাবে এইভাবে আমি আইন আমি আমি শৃঙ্খলা আমি বাহিনীর আমি সদস্যরা আমি আটক করতে, আমি মনে করি যে মানে এটা উনি কি করেছেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এবং যারা এই কাজটি করেছেন যে তাকে হোটেলের দরজা ধাক্কে, আপনি যেটি বললেন আমি পুরো ভিডিও আসলে দেখি নাই, এটি খুবই অন্যায় হয়েছে, এটা পাবলিক স্ফেয়ারে আসার মতো ব্যাপার না। তবে ব্ল্যাকমেইল বা এই হোটেলে যাওয়ার ব্যাপারে এইটা নিয়ে আমার আসলে দুই কথা আছে। আমার কাছে ব্ল্যাকমেইল মনে হয় আমি কিন্তু কোনোদিন যাবো না, আপনিও যাবেন না, বাবুল ভাইও যাবেন না। আমার কাছে ব্যাপারটা ব্ল্যাকমেইল মনে হয় না। হাওয়েভার আমরা একটু আগাই। আমরা ডক্টর মোমেন আপনাকে ধন্যবাদ। আমি আবার একটু ফজলে খুদা বাবুল জনাব মাননীয় সংসদ সদস্য আপনার কাছে একটু ফিরে আসি। শরিক দলের সাথে বৈঠক নিয়ে আমি কথা বলছিলাম। শরিক দলের বৈঠকের ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে শরিক দলের সাথে তিনি মানে বিএনপি শরিক দলের সাথে থাকতে চাচ্ছে ঠিকই, কিন্তু শরিক দলকে খুব গুরুত্ব দেওয়া বা গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া সেটি আমরা দেখতে পাচ্ছি না। গতকালও শরিক দলের কেউ কেউ জনাব তারেক রহমানের কাছে বঞ্চনার কথা তুলে ধরেছেন। একইভাবে জনাব ফজলে খুদা আপনাকে একটু মনে করে দিই, একইভাবে বিএনপি আওয়ামী লীগ আমলে 14 দলকেও এরকম এক ধরনের ঠুটো জগন্নাথ বানিয়ে রাখা হয়েছিল। এখন হয়তো মানে আমি একটু প্রশ্নটা আরেকটু বলি, এখন হয়তো এইটা বলা হবে যে মন্ত্রীদের মধ্যে তো কেউ কেউ আছেন যারা শরিক দলের, আওয়ামী লীগ আমলেও 2-1টা মন্ত্রী শরিক দলের ছিল, কিন্তু বাস্তবত ওই শরিক দলগুলোর আসলে কোনো ভূমিকা বা কোনো কিছু আমরা কখনো দেখি নাই। আপনার কাছে যেটা মত শুনলাম যে শরিক দলগুলি সম্পর্কে আসলে বিএনপির ধারণাটা কি? খালিদ মহিউদ্দিন ভাই, আপনি একজন বিচার বিভাগের মানুষ ছিলেন। না না না, বিচার বিভাগের না, প্রশাসন বিভাগের সরি, প্রশাসনের ম্যাজিস্ট্রেট ছিলেন আর কি। আপনারা আসলে বিচারও কি? জি, আমাদের সময় বিচার করে, আমাদের সময় বিচার বিভাগ আলাদা হয় নাই, সেজন্য আমরা ম্যাজিস্ট্রেট ছিলাম। এখনকার মতো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না, ম্যাজিস্ট্রেট ছিলাম। জি, তো আপনার অভিজ্ঞতা, আপনার সাংবাদিকতা, আপনি অনেক কিছু জানেন, কিন্তু এইটাও আপনি নিশ্চয়ই জানেন যে যখন একটা দল ক্ষমতায় আসে, সেই দলের মানে আপনি কতজনকে দিতে পারেন, আপনি দিতে পাওয়ার তো সংখ্যা কম, কিন্তু আপনার দল যখন আন্দোলনে থাকে তখন কিন্তু সবাই কিন্তু সেখানে থাকে। এখন বিষয় সেটা হচ্ছে যে আপনার এই যেটা শরিক দলের বঞ্চনার কথাটা আগে বলি। আপনি দেখেছেন যে শরিক দল থেকে মন্ত্রী করা হয়েছে 2 জনকে, শরিক দল থেকে একজনকে রাজনৈতিক উপদেষ্টাও করা হলো, উনি পরে যদিও শরিক থেকে সরে এসে আসলেন পিএম এর, উনি বিএনপি, এখন বিএনপি। হ্যাঁ, তারপর সাকিব ভাই তো তার একটা রাজনৈতিক দল ছিল। সো আমরা কিন্তু খেজুর গাছ মার্কা, যেটা জমিয়তে উলামায়ে দল, যেটা ওখানে কিন্তু আমরা ওনাদেরকে 5টা সিট দিয়েছিলাম। তো কাজে শরিকদেরকে যথেষ্ট শ্রদ্ধা সম্মান করা হয় এবং তারা সেটা পাবে। এবং আমরা যারা বিএনপিতে যারা থাকেন, আমার মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি ন্যায় বিচারে উনি বিশ্বাস করেন। পক্ষপাতিত্ব ওনার মাধ্যমে হওয়ার কথা নয়, সেটা আমি নিজে জ্বলন্ত প্রমাণ। যিনি জীবনেও পার্টি অফিসে বা কোনো নেতার দ্বারে যায়নি, কিন্তু উনি আমাকে মনোনীত করেছেন। সো আমার মনে হয়েছে তারা সম্মানিত হবেন। এবং এই ডিনারটা হয়তো আরেকটু আগে হওয়া উচিত ছিল, কিন্তু আপনি জানেন যে কন্টিনিউয়াস পার্লামেন্ট গেল, ঈদ গেল, রোজা গেল, এই কারণে হয়তো তারা এখন বসেছে। সো এইটার মধ্যে তারা বঞ্চনার কথা বলবেনই, কারণ ওনার কাছে সকল দায়িত্ব ওনার কাছে। সো বলে যদি কিছু পাওয়া যায়, আমাদের বাঙালিরা তো আপনি জানেন যে আমিও দল করি, আমার সাথেও ভাই এতগুলা রাজনৈতিক দল, বিএনপি, যুব দল, ছাত্র দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, স্বেচ্ছাসেবক দল, এবং সেটা ওয়ার্ডেরও কমিটি আছে। তো আপনি কত লোককে মূল্যায়ন করবেন? বাবুল ভাই, আমাদের একটু বোঝার অসুবিধা হয় কোথায়, আমি আপনাকে একটু বলি। জনাব তারেক রহমান বলছেন যে জুলাই প্রতিশ্রুতি, আমি যদি এইভাবেই বলি, জুলাই প্রতিশ্রুতি সবই অক্ষরে অক্ষরে পালন করা হবে।
অন্যদিকে আপনাদের দলের অন্য গুরুত্বপূর্ণরা, আপনি সংসদে থাকছেন, আপনাকে দেখছি যে যিনি বলছেন অর্থাৎ সালাউদ্দিন ভাইকেও আপনি দেখতে পাচ্ছেন সরাসরি, তো জি, জি, জি। মোমেন ভাইও সরাসরি দেখতেছেন, কারণ আমরা সংসদ দেখি এখন, এবং অনেক সময় মোমেন ভাই যে জি। চমৎকার করে হাসেন সেরকম হাসতেছেন, আপনিও এরকম চমৎকার করে হাসেন, এরকম করে হাসতেছেন, সেটাও দেখি মাঝে মাঝে। তো উনি কি বলতেছেন যে আমি তো বাধ্য হয়ে এটার মধ্যে গেছি, নাহলে ইলেকশনটা পিছায় যাইতো, আমাকে এইটা করা হচ্ছে। আসলে কোনটা আমরা মানবো? মানে এটা কি জুলাইয়ের প্রতিশ্রুতিগুলা সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে, নাকি সালাউদ্দিন সাহেবের মতো এই যে মানে বাংলা আচ্ছা। ভাষায় বলি আমার আর আপনার একই সমান সময়ে যে বাটে পইরা আপনারা হজম করছেন? দেখুন, এখন আমি বাদ শেষ, আপনাকে বলবো, so চোখ উল্টায় ফেলছেন। আপনি বলবার পর জি। আমি আপনাকে একটু একটা জিনিস মনে করায় দিতে জি চাই। জি, মনে করা একটা হচ্ছে গণভোটের যে ব্যালট পেপার ছিল, আমি নিশ্চয়ই আপনি সেটা পড়েছেন এবং আপনি 4টা ধারাই পড়েছেন, আমি নিশ্চিত। আপনি দেখবেন গতে যে দেখবেন একটা কথা আছে যে যেগুলা ঐক্যমত হয়েছে 30টি রাজনৈতিক দল, সেগুলো অবশ্যই বাস্তবায়ন হবে। আবার বলছে যে যেগুলো অন্যান্য রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতি, তাহলে আমি কোনটা মানবো? এখন লেটস টক দ্যাট, আমি পলিটিক্যাল লোক না, আমারও তো একটা ভোট আছে, তাই না? Right. তা আমি যখন ভোট দিতে গিয়েছি, এই 4টা শুনে আমি পড়ে আমি বুঝিনি। ভালো কথা। খালিদ তারেক ভাই, সাহেব আপনি আমাদেরকে যদি ভোট বুঝে দিতে বললেন থাকেন, কেন? তারেক সাহেব আপনি আমাদের যদি ভোট দিতে বললেন বুঝে- কেন এক সপ্তাহ আগে? তারেক সাহেব শুড বি আমি ম্যান বলি- এনাফ টু টেল আস যে আমি- আপনারা এটা বুঝি না, আপনারা এটা বাদ দেন, Let- তখন বলছেন কেন? লেট মি ক্লোজ দিস জি লাইন। জি আমার লাইনটা ক্লোজ করতে জি, দাও। লাইনটা ক্লোজ করেন। আমি ওই জায়গাতেই আসছি, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে বইরা আমি কোনো ডিসিশন নিতে পারতেছিলাম না যে ভোটার। ফাইনাল ডিসিশন আমার কি, নো, আওয়ার লিডার হ্যাজ সেড লেটস ভোট ফর দিস। আপনি নিজেও যদি পড়েন তাহলে দেখবেন এটা যে দল দায়িত্বে আসবে তারা তাদের মতো করে করবে। এই যে জিনিসটা, তো উনি তো ঠিকই বলেছেন, তারেক রহমানও ঠিক বলেছেন এবং সালাউদ্দিন আহমেদও ঠিকই বলেছেন। কারণ আমরা যদি এটাতে রাজি না হইতাম, এই তো 5 বছর 7 বছর 10 বছর ওনারা কি সব ইনকিলাব, নতুন নতুন শব্দের আমদানি দেশে হয়ে গেল, আমরা সব ফার্সি আরবি শব্দ নিয়ে আমরা চলা শুরু করলাম। হ্যাঁ, যেখানে আমরা বিচার শব্দ আছে বাংলায় আমরা বলি, ন্যায় বিচার বলি, সেখানে ইনসাফ চলে আসলো। আরে ভাই, এই দেখতে দেখতে আমার মনে হইলো নরেন বিশ্বাস যদি বেঁচে থাকতেন, উনি হয়তো আবার সুইসাইড করতেন, নরেন বিশ্বাস স্যার, যে এ কোন বাংলা আমরা শুনছি আজকে। তো এমন একটা সময়ে এসে আপনাকে তো দেশটাকে তো ডেমোক্রেটিক দিকে নিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন লেটস ভোট ফর দিস, এবং আমরা আসলেও তো মানে গণভোটের আপনারা পক্ষে, ভয় পাইলেন? এবং আমরা সত্যি আপনারা তখন গণভোটে ভয় পাইলেন? অক্ষরে পালন। আপনারা না, তখন আমরা ভয় ভয় পাইনি। আপনারা আমরা ভাবলেন ভয় ইলেকশন পাইনি। দিবে না, ওরা রয়ে যাবে, বলেন। ইনকিলাব ইনসাফ এগুলি হবে, এইসব ভয় আপনারা পাইলেন? বলেন। কারণ জনগণ বলেন। আপনাদের সাথে নাই। জি, হ্যাঁ, আমরা আসলেও ভয় পাই। আমরা ভয় পাই কোনটাকে জানেন? আমরা ভয় পাই ওই সময় ভয় বিচারিতাকে। পাইছেন কিনা বলেন। আমরা ভয় পাই, আমরা এখনকার কথা বাদ ইসলামকে দেন। ভয় পাই এখন তো না। ভয় নাই, ওই আমার সময় ভয় পাইছেন কিনা বলেন। কোন সময়? ওই যে আপনারা বললেন যে শোনেন, আমি ইনকিলাব ফজলে ইনসাফ হুদা এগুলি তো ভাই দেখে টেকে। ফ্যাসিস্ট। শোনেন, আমি ফজলে হুদা তো ফ্যাসিস্ট আমলের সময় টিভিতে টকশো করেও তো পালাইছি। আমি রাজপথের লোক, আমি জুলাইয়ে কন্টিনিউয়াসলি বাউল ভাই, আপনি আর বিএনপি মিলাই ফেলেন না বাউল ভাই, আমি আপনাকে জানি। আমরাই বিএনপি, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানই আমাদের নির্দেশক। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। তাহলে আপনারা ভোট দিতে তারেক সাহেব বললো, কারণ আপনারা ইনকিলাব ইনসাফ এইসব সেসব দেখা ভাবলেন গণভোটটা হয়ে যাক, যেহেতু যদিও আমিও কিছু বুঝতেছি না, আপনিও কিছু বুঝতেছেন না, ভোট টোট হয়ে যাক, আমরা কোনো মতে পাস টাস করে আসি। ব্যাপারটা কি এরকম? না, এরকম না, কিরকম একদম বলেন? এরকম ক্লিয়ার তাহলে কাট কিরকম বিষয় না। বলেন? বিষয় কিরকম এরকম, বলেন? গণভোটটা আমরা চেয়েছিলাম যে গণভোটটা হোক, কারণ আমরা যে জুলাই সনদটা যে আমরা এগ্রি করলাম, এই জুলাই সনদটাকে আমাদেরকে অবশ্যই এখানে আমাদের একটা মানে একটা লিগ্যাল একটা দরকার, ভিত্তি দরকার। এইটার জন্য আমাদের গণভোটটা খুবই দরকার ছিল এবং সেই জন্য আমরা গণভোটে হা ভোট দিতে বলেছি। কিন্তু সেই সাথে এই গণভোট বলেন, এই খিচুড়িগুলো বলেন, এটা তো অনেক রকমের। এই খিচুড়ি শুধু ওই আপনার মানে এটা শুধুমাত্র এমন নয় যেটা মসুর ডাল দিয়ে খিচুড়ি করা হয়েছে, এখানে মসুর মুগ সব দিয়ে খিচুড়িটা বানানো হয়েছে। কিন্তু এখান থেকে জনগণকে উত্তরণ তো ঘটাতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। তো আপনি তো জানেন যে আমাদের চারিপাশে কি অবস্থা। ভারত তো শুধু বলে, জামাত তো শুধু ভারত বিরোধিতায় বলে, জামাত তো মুখে বলে একটা করে আর একটা, জামাত ককাশে যাবে, জামাত ওই বল ভাই, জামাতের কথা থাক,
আপনারা মুখে আর মনে সব এক কথাই বলেন, কিন্তু আমি আপনার কথাই আপনি আমার মাফ করবেন, আপনি আমার ইউনিভার্সিটি বড় ভাই, মানে অবৈধেন যদি বলি, আপনার মুখে আমি 4 রকমের কথা শুনলাম, বিএনপির 3 দলের 3 নেতার কাছে তো 6 রকম কথা শুনি সব সময়। আপনার এখন বলাতেও আপনি প্লিজ আবার একটু দেখবেন আপনার কথাও সব একরকম ছিল কিনা আমি জানি না। একরকমই ছিল, দর্শক একরকমই ছিল। ভাই, আমার বোঝার মানে সীমাবদ্ধতা। আমরা এগুলো বিতর্ক করতে যে কইতাম যে বিরোধী দলের নেতা বোধহয় তার স্ববিরোধিতা করছেন এই বক্তব্যের মাধ্যমে, আমি ওইটা বলবো না। আমি বলবো যে আমরা আমাদের কথাগুলো কোনো একরকম কথা বলতেছেন না, স্ববিরোধিতা না। খালিদ ভাই, আমরা রাজনীতি করে বড় হওয়া তো, এবং পোর খাওয়ার রাস্তাঘাটের লোক। আমরা বিএনপিটা বুঝে করি, আমরা বিএনপি কে জেনেই করি। বিএনপির পথ রথ সবকিছুই বিএনপির শুরু থেকে আজ পর্যন্ত একই টাইপের আছে। এখানে কোনো কিন্তু অথবা নতুবা, মানে আপনারা খুবই মৌলবাদী এবং ফান্ডামেন্টাল দল, তাই তো? মানে আপনারা মূল থেকে সরেন নাই? আমরা মূল থেকে সরিনি না। আমাদের মূল কি ছিল? আমরা ছিলাম হচ্ছে মধ্যপন্থী, এখনো মধ্যপন্থী। আমরা আগেও ছিলাম ডানের বামে, এখনো আছি বামের ডানে। কাজে এইখানে আমাদের কোনো বিএনপির কোনো চেঞ্জ আসেনি এখন পর্যন্ত। ফেয়ার এনাফ। আমি বাবুল আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর মোমেনের কাছে আসি। ডক্টর মোমেন, জাতীয় নির্বাচনের প্রচারের সময় থেকে হেফাজতের আমির জামায়াতকে ভোট না দিতে বারবার আহ্বান জানিয়েছেন। এমনকি আমার স্মৃতি যদি আমার সাথে প্রতারণা না করে, কারণ এটা লেখা নাই, আমার বেশি কিছু মনে থাকে না, আমি লেখা দেখে দেখে পড়ি। অনেকে আবার বলে যে আপনি তো সবই দেখে দেখে পড়েন, আসলে আমার মনে থাকে না। কিন্তু আমার যদ্দূর মনে পড়ছে, সদ্দূরের মধ্যে জামায়াতের আমির এরকম বলছিলেন যে জামাতে ইসলামীকে ভোট, হেফাজতের আমির এরকম বলছিলেন জামাতে ইসলামীকে ভোট দেওয়া বড় ধরনের গুনাহ, বা আরো একটা বড় কথা বলছিলেন, আমি একদম শিওর না হয়ে আসে যেন আমি বলতেছি না। এখন সেই হেফাজতের উদ্যোগেই নতুন একটা ইসলামপন্থী জোট তৈরি করা হইতেছে। এর মধ্যে জামাতের নেতৃত্বে থাকা 11 দলীয় জোটে ভাঙন তৈরি হইতে পারে, কওমি ধারাগুলি বেরিয়ে আসতে পারে। এইটার কারণটা কি বলে আপনি মনে করেন? হেফাজতে ইসলামীর ইসলামিক রাষ্ট্রের ধারণা এবং জামায়াতে ইসলামীর ইসলামিক বন্দোবস্তের ধারণা কেন আলাদা, বা কোথায় আলাদা, বা কোথায় জায়গাটা হইতেছে? আমি ডক্টর মোমেন, আপনি আমাকে যদি বিশ্বাস করেন তাহলে আমি বলতে পারি, আমি অন্যান্য ইসলামিক দলের নেতাদের সাথে ক্যামেরার বাইরে এবং ক্যামেরার পেছনে কথা বলে যেটা জানছি, তারা আপনাদের একেবারেই ইসলামিক দল মনে করেন না, এবং তারা মনে করেন না যে আপনাদের সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক রয়েছে। আপনি আমার কথাটা কোট আনকোট ধরতে পারেন, আমি নামটা বলতেছি না, আপনি হয়তো জানেন এই কথা, আপনি নিশ্চয়ই শুনেছেন। আপনি একটু যদি মন্তব্য করেন যে আপনারা কোথায় অন্য দলগুলি থেকে আসলে আলাদা, ইসলামী দলগুলো থেকে। ধন্যবাদ আপনাকে। তার আগে এই যে কিছু যে ডিসকাশন হচ্ছিল খুব ইন্টারেস্টিং, এটা নিয়ে একটু এই যে বলছিল যে বিএনপি ডানেরও বামে বামেরও ডানে, ওনারা ঠিক আছে, একই রাস্তায় আছে। আসলে আপনি যেভাবে কারেক্টলি ধরেছেন এটাই ঠিক, যে বিএনপি এত বেশি রং বদলায়। আপনার একই সাথে বলছে ওনারা ৭১-এর চেতনা ধারণ করেন, আবার ওনারা নাকি শাহ মুয়াজ্জেম যিনি মুসলিম লীগ ডিসলভ করে বিএনপিতে যোগ দিয়েছিলেন, ওনাকেও ধারণ করেন। ডক্টর মোমেন, এই কথা জামাতে ইসলামীর সাথে সমানভাবে প্রযোজ্য। জামাতে ইসলামীর কোনো অসুবিধা হয় না আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করতে, জামাতে ইসলামীর কোনো অসুবিধা হয় না এরশাদ সাহেবের ইলেকশনে যাইতে, জামাতে ইসলামীর কোনো অসুবিধা হয় না বিএনপির সাথে যুগপত নির্বাচনে সরকারে যাইতে। জি, জামাতে ইসলামীর একটু অসুবিধা হয় না। শোনেন, আমরা কি কখনো আওয়ামী লীগকে 71 নিয়ে বলেছি যে আওয়ামী লীগের এটা সমস্যা ওটা সমস্যা? আওয়ামী লীগের সাথে আমরা কি পরিপ্রেক্ষিতে আন্দোলন করেছি? আওয়ামী লীগ আসলে ভারতের সাথে মিলা স্বাধীনতার চুক্তি, স্বাধীনতার প্রকৃত মানে ভুলাই দিছে। আপনারা বলছেন আওয়ামী লীগ ৭১ সালে এটা করছে মুসলমানদের স্বার্থ না দেখা হিন্দুদের স্বার্থ দেখার জন্য। আপনারা পত্রিকায় বিবৃতি দিয়ে মুসলমান আর হিন্দুদের বিষয়টা আসে না। বলছেন ৭১ সালে বলছেন, ভাই বলছেন কি বলছে বলেন, আপনি কোট করেন। বলছেন যে আমাদের মুসলমানদের উচিত এই বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে আগায় আসা। আপনাদের ছাত্র শাখা বলছেন তো, আপনাদের ছাত্র শাখা কয়েকদিন আগে পাকিস্তান সাপোর্ট করে আপনাদের ছাত্র শাখা গিয়ে বলে আসছে মুক্তিযোদ্ধা গুন্ডকো বাহিনী। কি বলে আসছে? মুক্তিযোদ্ধা গুন্ডকো বাহিনী। আমি অত উর্দু বুঝি না। কে বলছে? মুক্তিযোদ্ধা গুন্ড বাহিনী মুক্তিযোদ্ধা। কে বলছে এটা? কে বলছে? আপনাদের ছাত্র দল যে আছে ইসলামী, এক্স্যাক্টলি কে? আপনাদের ছাত্র শিবিরের কে পাকিস্তান সফর করছে এই কিছুদিন আগে?
আমি তো জানি, আপনি তো কোট করলেন, আপনি বলেন। না আমি যার কথা আমার কোট বলছেন, করা লাগবে না, তাহলে আপনি কি যার বলেন কথা যে বলেন না বলছেন আলকার নুরুল ইসলাম মাইসা সাদ্দাম, বলে কি বলেন না? আই ক্যান চ্যালেঞ্জ ইউ যে উনি এটা বলেনি। উনি কে নুরুল ইসলাম সাদ্দাম, নুরুল ইসলাম সাদ্দাম, কে বলছে তাহলে এটা? সে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। এটা কে বলছে? আমি তো ফার্স্ট শুনলাম আপনার কাছ থেকে। আমি আচ্ছা, তো আমি দেখলাম কথাটা বলি। জি, আপনি শোনেন, আসলে আমার কিছু বলার নাই, আপনার কথা আমাকে আচ্ছা, মানতেই হবে। আমি আচ্ছা শোনেন, জি 96 ইয়েতে আমরা 80-র দশকে জি বিএনপির সাথে মিলে, বিএনপি এবং আওয়ামী লীগের সাথে মিলে এরশাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছি। আমরা কখনোই বলি না এটা আদর্শিক কিংবা আদর্শিক না। আমাদের লক্ষ্য ছিল স্বৈরাচারের পতন, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রতিষ্ঠা। দ্যাট ওয়াজ স্ট্যাবলিশড। এবং আপনার 90, ওই যে বাবুল ভাই বললেন যে এরপর 86-তে আবার নির্বাচনেও না, গেছে। না, বাউল ভাই, আমি বাউল বলি ভাই, একটু, বাউল ভাই আপনার বলার সময় উনি বলেন নাই, আপনি আচ্ছা, যদি- আর আপনি যদি বলি, একটু বলেন। শেষ করি। Okay. আপনার My আমরা apologies. 90-এর দশকে একটু 350 দিন 86টা পার হয়ে আসেন দিয়েছি। ডক্টর মোমেন, 86তে ইলেকশনে যে গেলেন, হ্যাঁ, 86-তে ইলেকশনে গিয়েছি, আমরা তো মানা করি নাই। কেন গেলেন? 86-তে সবারই ইলেকশনে যাওয়ার কথা ছিল, সবারই ইলেকশনে যাওয়ার কথা ছিল অ্যাজ পার্ট অফ দা ইলেকশনে যাওয়া ভুল হয়েছে নাকি ইলেকশনে কিন্তু- পার্ট নেওয়াটা ঠিক হয়েছে? ইলেকশনে যাওয়াটা আমি বলবো না ভুল হয়েছে, কারণ সুতরাং ওই সময় আপনারা এবং ইলেকশনে আওয়ামী লীগ যে- ঠিক ছিলেন, বিএনপি ভুল ছিল। এটা আপনার একটা ঐতিহাসিক বিষয়, এটা নিয়ে আমি যেটা বলছি যেটা হয়েছে। জি 86-এ আমরা ইলেকশনে অংশ নিয়েছি, আমাদের 10 জন সংসদ সদস্য ছিল, বিএনপি আওয়ামী লীগ একটু বেশি ছিল। আমরা পদত্যাগ করার কারণে 88-এ কিন্তু আবার ইলেকশন হয়েছে। আপনার মানে আওয়ামী লীগ পদত্যাগ করার কারণে, ultimate- আওয়ামী লীগের নেতৃত্বে আপনার পদত্যাগ করেছেন, সেটা বলেন। বিএনপিও তো পদত্যাগ করেছে, তাই না? না না, Sorry, বিএনপি তো জামাত যায়ই নাই, পদত্যাগ করেছে। পদত্যাগ কেমনে করবে? ছিল না, বিএনপি তো ছিল না। যায় নাই আওয়ামী লীগ 88-তে। এবং জামাত পদত্যাগ করেছে, ঠিক আছে? সে সময় আওয়ামী আমাদের লীগের কোনো নেতৃত্বে alliance ছিল জামাত না। পদত্যাগ করেছে। আচ্ছা, আমরা কি তখন আওয়ামী লীগের নেতৃত্বে কোনো অ্যালায়েন্সের সদস্য ছিলাম? আওয়ামী লীগ সংসদের Alliance বিরোধী এর দলের সদস্য নেতা ছিলাম ছিল, না। বিরোধী দলের আপনার নেতা। সে সময় 3 দলীয় জোট, তিনটা জোট ছিল। একটা ছিল বিএনপির, একটা ছিল আওয়ামী লীগের, আর একটা ছিল সংসদে- আরেকটা বলে সংসদে বলেন, না না না, রাস্তা সংসদে তো আমাদের সাথে আওয়ামী লীগের কোনো জোট ছিল না। আমাদের সংসদীয় দল ছিল, আওয়ামী লীগের আলাদা সংসদীয় দল অন্তত ছিল। 2টা ওয়াকআউট আমরা আপনারা পদত্যাগ একসাথে করেছি। করছেন। হ্যাঁ, করছি একসাথে, বিরোধী দল তো একসাথে করতেই পারে। আওয়ামী আমি লীগ সেই করেছে, আমরাও ব্র্যাকেটটাই করেছি। করতেছি, সেই ব্র্যাকেটটাই বলতেছি। এটা কোনো জোট ছিল না, কোনো আদর্শিক কিছুই ছিল না। এরপরে আমরা বিএনপির যে দ্বিচারিতার কথা আমি বলছিলাম, আপনি দেখেন 90-এর দশকে আমরা আন্দোলন করেছি, এটা ওনারা মেনশন করছেন। আবার একই সাথে কি দাবিতে আন্দোলন করেছি এটা কিন্তু বলে না। কেয়ারটেকার দাবিতে আন্দোলন করেছি। বিএনপি সে সময় বলেছিল কেয়ারটেকার যে সরকারের যে নোশনটা, ধারণাটা, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না, এবং এটাকে তারা ক্যাটাগরিক্যালি অস্বীকার করেছিল, বলেছিল কেয়ারটেকারের নাম মুখে আনবে না। পরবর্তীতে ওনারাই 96 সালে নাকে খত দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টের জন্যই ইলেকশন করে একটা বিল পাশ করে আবার পার্লামেন্ট ডিসলভ করলেন। এখন ওনারা কেয়ারটেকারের ফুল ক্রেডিট নিতে চান, কিন্তু এটার জন্য যে আন্দোলন হয়েছে সেটার জন্য আবার জামাতকে দোষারোপ করেন। এরপরে 2001 সালে আমরা একসাথে জোট করলাম। সেক্ষেত্রে আমাদের 2001 সালে কেন জোট করলাম? ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী এটা একটা জোট ছিল, এবং এটার মূল ভিত্তি ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ। আমরা মনে করেছিলাম ভারতীয় আধিপত্যবাদ থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, তাহলে আমি আপনাকে একটু স্মরণ করাই দিই, আপনারা ভারতীয় আধিপত্যবাদ যদি জোটের বিষয় থাকে, ক্ষমতায় নেওয়ার 1 মাসের মধ্যে সাইফুর রহমান বিবিআনার গ্যাস আর ইয়ার গ্যাস দিল্লিতে পুরোটা রপ্তানি করতে চাইছে, বলছে মাটির নিচে গ্যাস রেখা লাভ কি? আপনাদের সরকার, আপনাদের 2 জন জামাতে ইসলামের 2 জন নেতা তখন ওই সরকারের মন্ত্রী, তারা একবারের জন্য সেটার বিরোধিতা করছেন আমরা শুনি নাই। আপনারা তো শুনবেন না, সেই সময় আমরা বিরোধিতা করেছিলাম করেন নাই বিরোধিতা, এটা হয়েছিল, করেন নাই বিরোধিতা, হয়েছিল, হয় নাই শেখ হাসিনার জন্য, হয় নাই শেখ হাসিনার জন্য, হয় নাই বাম দলগুলির জন্য। ভাই খালেদ ভাই, রপ্তানি করে নাই বিএনপির সরকার, আর ক্রেডিটটা দিলেন আপনি আওয়ামী লীগকে। না না, এটা কি ফেয়ার হলো? কারণ হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বে এবং গণতান্ত্রিক অন্য ঐক্য, এই যে আজকে জুনায়েদ সাকি, ওদের নেতৃত্বে সেটা আটকানো হয়েছিল। শেখ হাসিনা বলছিল যে ভারতে গ্যাস যাওয়ার আগে আমার রক্ত যাবে। এটা মিসকনস্ট্রাকশন। এটা কোথায় মিসকনস্ট্রাকশন ভাই? আপনি বলেন সাইফুর রহমান বলছিল, আপনি আমাকে বলেন সাইফুর রহমান বলছিল কিনা মাটির নিচে গ্যাস রেখা লাভ কি আমরা ভারতে এটা পাঠাবো? সাইফুর রহমান অবশ্যই বলেছিল, আমরা বিরোধিতা করেছিলাম ভিতরে থেকে। না, কোনো একটা বিরোধিতা সংসদে করেন নাই। ডক্টর মোমেন আপনি বোধহয় বিদেশে ছিলেন, ডক্টর মোমেন আপনি বোধহয় বিদেশে ছিলেন। না না না, আমি বিদেশে ছিলাম না, আমি 2001 সাল থেকে বাইরে পড়াশোনা করেছি, ঠিক আছে? ডক্টর মোমেন আপনি কি আমাকে একটা ডেট বলতে পারবেন? আমি কি ওই যে লাইব্রেরি থেকে বই আনায় দেখবো আপনারা কবে প্রতিবাদ করেছেন, কোন পত্রপত্রিকায় কি ছাপা হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি বলছি, এখনো এটা সাক্ষী আছে। আপনি মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক আছে, ওনাকে জিজ্ঞেস করতে পারেন। ইন্ডিয়াতে শুধুমাত্র রহমান সাহেবকে তো বাধ্য করা হয়েছিল টাটা থেকে 1 টাকা দিয়া ওইখানে স্টিল মিল করার জন্য। আমাকে বলতে দেন, এরপর আপনি ওনাকে জিজ্ঞেস করেন, ভেরিফাই করেন।
সেই সময় শুধু গ্যাস রপ্তানি না, অনেক বিষয়ের ক্ষেত্রে ইন্ডিয়ার পক্ষে বিএনপির মধ্যে লবিং ছিল। আপনারা জানেন, আমি নাম বলতে পারি কিন্তু নাম বলছি না, আমাকে শেষ করতে দেন, 1 মিনিট বলতে দেন আমাকে। জি সেই সময় আপনার ইন্ডিয়ার টাটা কোম্পানি তাদেরকে গ্যাস সাপ্লাইয়ের গ্যারান্টি দিয়ে বাংলাদেশে কারখানা করার জন্য একটা লবিং চলছিল। আমার শহীদ পিতা মওলানা মতিউর রহমান নিজামী, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সেই সময় ওনাকে বলা হয়েছিল এটা যদি আপনারা কনসেন্ট না দেন তাহলে তো সবাই বলবে আপনাদের কারণে এটা হলো না। তারপরে তিনি কনসেন্ট দেয় নাই, বলছেন যে বাংলাদেশের গ্যাসের ইজারা আমি একটা কথা বলি, কোম্পানিকে দেওয়া হবে না। আমি একটা আমি কথা বলছি, আমি বলি, শেষ করতে এই টাটার স্টিল মিলের জন্য গ্যাস দেওয়ার জন্য তখন উনি জ্বালানি উপমন্ত্রী মাহমুদুর রহমান সাহেব আমাদেরকে সংবাদ সম্মেলনটাকে কথা বলছেন তিনি। আমি রিপোর্টার হিসাবে উনার সংবাদ সম্মেলন কভার করছি, তো মাহমুদুর রহমান সাহেব বলছেন যে কেন টাটার গ্যাস দিতে হবে। এখানের মধ্যে মতিউর রহমান নিজামী সাহেব যদি কোনো ধরনের বিপক্ষে কথা বললে থাকতেন, ট্রাস্ট ইউ মি, আমরা এটা সবার আগে জানতাম, বিকজ আমরা আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি মাহমুদুর রহমান সাহেবকে আনেন, আমাকে আনেন, আমি জিজ্ঞেস করবো ওনাকে এই কথা উনি বলছিলেন কিনা। মাহমুদুর রহমান সাহেব যে এই কথা বলছিলেন, আমার নিজের মুখে শোনা, কে বলছিল, কে কাকে বলছিল আপনি বলেন তো? এটা মাহমুদুর রহমান সাহেব, মুজিবুর রহমান, সরি, মাহমুদুর রহমান সাহেব মতিউর রহমান নিজামী সাহেবকে বলছিলেন? না, আমি তো সেটা বলি নাই। ওনাদেরকে জামাতকে বলা হয়েছিল, জামাতকে ক্যাটাগরি জামাত বলতে কি, জামাতের সভাপতিকে মতিউর রহমান নিজামী? হয়তো আমি বলছি মতিউর রহমান নিজামী, উনি তো ছিলেন ক্যাবিনেটে, ওনাকেই বলা হয়েছিল। কে বলছিল? যদি আপনার কে বলছিল এটা তো আমি বলবো না, আপনি মাহমুদুর রহমান সাহেবকে আনেন, আমি ওনার সামনেই বলবো। ওনাকে ক্যাটাগরিক্যালি বলা হয়েছিল যদি টাটার এই বিনিয়োগটা ফিরে যায় দোষ হবে আপনাদের, এবং সেখানে সবকিছু কিন্তু রেডি ছিল। এই কথা কি মাহমুদুর রহমান সাহেব বলছিল মতিউর রহমান নিজামী সাহেবকে? না, আমি না মাহমুদুর রহমান সাহেবের কথা আমি বলিনি। কারণ মাহমুদুর রহমান সাহেব তখন মাহমুদুর রহমান সাহেব ছিল বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান। মাহমুদুর রহমান সাহেব টাটার সবচেয়ে বড় সাপোর্টার ছিল। হ্যাঁ, না কিসের? হ্যাঁ, এক্স্যাক্টলি, কারণ জ্বালানি উপমন্ত্রী, হ্যাঁ, মাহমুদুর রহমান সাহেবই তো এই প্রস্তাবকে অ্যাকনলেজ করছিলেন। মাহমুদুর রহমান সাহেব আমাদেরকেও বলছিলেন যে এইটা হইলে আমাদের ভারী শিল্প। আমি বরং এটা বলতে পারি, মাহমুদুর রহমান সাহেবের সাথে উনি তো ভালো বলেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এমবিএ, উনি আমাদেরকে হিসাব করে দেখাইছিলেন যে কেন এটা হইতে হবে। ওই সময় যারা ক্যাবিনেটে ছিল, ওই সময় আমির খসরু মাহমুদ ছিল, তারপরে আরো যারা ছিল তারা বলতে পারবে, কিন্তু আমার নিজের বাবার মুখে শোনা এবং অন্যদের কাছ থেকে আমি এটা ভেরিফাই করেছি, এখানে ক্যাটাগরিক্যালি ওনাকে প্রশ্ন করা হয়েছিল, যে বলা হয়েছিল যে ব্লেমটা কিন্তু আপনাদের হবে টাটার এই বড় বিনিয়োগ যদি ফিরে যায়। কিন্তু সেই সময় উনি অ্যাক্টিভলি বিরোধিতা করেছেন আমার শহীদ পিতা মওলানা মতিউর রহমান নিজামী, যার কারণে টাটার ওই গ্যাসের গ্যারান্টি ক্লজ এটা নিশ্চিত করতে পারে না, যার কারণে টাটা বিনিয়োগ করেনি। এটা আমি বলবো সেটা যে আপনার এই বিবিআনা গ্যাসের ক্ষেত্রে এটা সাইফুর রহমান সাহেবের আইডিয়া ছিল, এটা বেগম জিয়ার সায় ছিল না, জামাতের কোনো মন্ত্রীর সায় ছিল না, আমাদের কোনো সায় ছিল না, যার কারণে এটা হয়। আমি আপনাকে বলি বেগম জিয়া কি বলেছিলেন। বেগম জিয়া বলেছিলেন সাইফুর রহমান সাহেবের কথাই উনার কথা। আচ্ছা, তারপরে তো হয় নাই, কোনো না কোনো কারণ তো হয় নাই। কেন হয় না? সেই সময় বিএনপি ওভারওয়েলমিং মেজরিটি নিয়েছিল, আপনাকে বলছি যেটা আপনি জানেন, কিন্তু রাজপথে আন্দোলন করা হইছে। শোনেন, সেই সময় বিএনপি, শোনেন, সেই সময় আওয়ামী লীগ রাজপথে আন্দোলন করার মতো কোনো পজিশনে ছিল না, সরকার জাস্ট ক্ষমতায় এসেছে। সেই সময় বিএনপি যা চাইতো তাই করতে পারতো, শুধুমাত্র আমরা ভিতর থেকে বিরোধিতা করেছি বলে এই জিনিসটা হয়। মুখে সাইফুর রহমান এবং বেগম জিয়া একরকম চালাইছে, ভিতর থেকে আপনারা বিরোধিতা করে আটকাইছেন, তাই তো? ভিতরে আমাদের স্ট্রং বিরোধিতা ছিল, অবশ্যই বিরোধিতা ছিল। ওকে, তো উপরে দিয়ে বলেন না কেন? শেখ হাসিনাকে উপরে তো আমরা সেভাবে তো কোনো 5 বছর আমরা সরকারের জোট সরকারের পার্টনার ছিল, আমাদের ফোরাম ছিল তো ভিতরে, আমরা বাইরে কেন বলতে যাব? আপনার শেখ হাসিনাকে আপনি ক্রেডিট দিচ্ছেন, শেখ হাসিনা এই 2000 সালে বলে নাই যে গ্যাস আমরা রপ্তানি করবো, এই কথা বলে নাই, সে জোর গলায় বলে নাই। 50 বছরের মজুদ রাখা, মজুদ রেখে কিন্তু গ্যাস রপ্তানি কথা তো বলছিল, 50 বছরের মজুদ রাখা গ্যাস রপ্তানি কথা সবচেয়ে বেশি বিএনপি সরকার বলছে। ভাই ক্ষমতায় আইসা ইতিহাস অস্বীকার করে শেখ হাসিনাই প্রথম, শোনেন, বাংলাদেশের হিস্ট্রিতে প্রথম প্রাইম মিনিস্টার হিসেবে শেখ হাসিনা গ্যাস রপ্তানির কথা বলছে, এর আগে কেউ বলে নাই। মানে আমি বুঝি নাই আপনার কথা। আপনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, হ্যাঁ, শেখ মুজিবও গ্যাস রপ্তানির কথা বলে নাই, শহীদ জিয়াও গ্যাস রপ্তানির কথা বলে নাই, এরশাদও বলে নাই, খালেদা জিয়াও বলে নাই। আপনার এটা পলিটিক্যাল জার্গন ডক্টর মোমেন। আমি আশা করব যে আপনি ইউ উইল কারেক্ট ইয়োরসেলফ, কারণ শেখ হাসিনা বলছে যে আমি 50 বছরের মজুদ রাইখা বাংলাদেশের কোনো জ্বালানি রপ্তানি করব। সাইফুর রহমান সাহেব বলছে মাটির নিচেই সম্পদ রেখা লাভ কি। বেগম জিয়া বলছে এইটা হচ্ছে আমার কথাই হচ্ছে সাইফুর রহমানের কথা, আমি অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে চাই। আমার দেশের মাহমুদুর রহমান তিনি তখন জ্বালানি উপমন্ত্রীর দায়িত্ব পাইছেন, জ্বালানি উপমন্ত্রীর দায়িত্ব পাইয়া উনি টাটাকে, হ্যাঁ, জ্বালানি উপমন্ত্রীর দায়িত্ব পাইছেন, সে তখন উনি টাটাকে গ্যাসের
প্রবাহ দিতে চাইয়া ওইটা করতে চাইছেন এবং আমাদেরকে বুঝাইছেন যে কেন এটা ভালো হবে। আর এটা তো এবং আপনি ইচ্ছা করলে দোষ চাপাইতে পারেন, এরপর- মানে ইউ উইল বি দোষ পপুলার। চাপানোর কিছু না, শোনেন, দোষ চাপানোর কিছু না, ভিতর থেকে কেউ কিছু প্রতিবাদ করে নাই, কোনো বিরোধিতা হয় না, আর এমনি এমনি সব বন্ধ হয়ে সারা গেছে, এটা আপনি দেশে- বলতে চাচ্ছেন। তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি মানে কতদিন হরতাল কবে করতে হয়েছে হয়েছে? আপনারা গরম আচ্ছা, শোনেন, গরম পানি মারছেন, কত কিছু কবে করছেন। হয়েছে, কবে, আচ্ছা তেল গ্যাস রক্ষা কমিটি কবে হয়েছে আপনি আমাকে বলুন। আমি এক্সাক্ট ডেট বলতে পারবো, কিন্তু তেল গ্যাস বিদ্যুৎ রক্ষা কমিটি হচ্ছে কবে হয়েছে বলেন। তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি ডেফিনেটলি 2001 সালে হয় নাই। 2001 সালে Definitely 2001 সালে কত কত তারিখ? 2001 সালে 2001 সালে 2001 এর অক্টোবরে নির্বাচন হয়েছে। অক্টোবরের পরে, ঠিক আছে। অক্টোবরের আগে পরেই হয়েছে। অক্টোবরের আগে পরে কিভাবে হবে? অক্টোবর আগে পরেই BNP হয়েছে। কেবল ক্ষমতায় আসলো। আমি BNP আপনি কেবল খবর ক্ষমতায় পড়েন, আসলো। আপনি কি বলতেছেন? আপনি খবর পড়েন কেয়ারটেকার 2001 কেয়ারটেকার আমি এখনই গুগল করতেছি, হ্যাঁ, তেল গ্যাস রক্ষা কমিটি কবে হ্যাঁ, হয়েছে? তেল গ্যাস রক্ষা কমিটি 2001 সালে তাকে আপনি বলতেছেন তাহলে আওয়ামী লীগের আমল হয়েছে? 2001 সালে এক সালেই হয়েছে। আওয়ামী লীগের আমলে আওয়ামী হোক, লীগের আমলে হয়েছে? আওয়ামী লীগের আমলে হোক, আওয়ামী লীগের আমলে ব্যাপারটা ছিল তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি। আওয়ামী লীগ তো খুব কাকরাইল মসজিদের ইমাম না, বা মানে খুব ভালো লোক না। আওয়ামী লীগের আমলে হইলে হইতে পারে, কিন্তু আপনি 2001 এর পরে হয় নাই, 2001 এর মধ্যেই হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি কবে হয়েছে। আচ্ছা আপনি আপনি কিন্তু আপনি দেখেন, আপনি আমার কথার সারাংশ যেটা, হ্যাঁ। আমার কথার সারাংশ যেটা, জি বলেন। বিএনপি 2001 সালে নির্বাচিত হওয়ার পরই আমার ক্যাটাগরিক্যালি এটা খেয়াল আছে, সাইফুর রহমান বলেছিলেন বিবিএনে গ্যাস নিয়ে, আপনি পয়েন্টেড দ্যাট কারেক্টলি, যে মাটির নিচে গ্যাস রেখে আমাদের কোনো লাভ নাই, এটা রপ্তানি করতে হবে। আপনি খালেদা জিয়ার বরাদ্দে যেটা বললেন, এটা মেবি মাই মিস্টেক, কারণ আমার সময় বয়স 21 ছিল, আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু আমি এটা শুনি নাই। আপনি যদি বলেন আই টেক ইউর ওয়ার্ড। না না, সংসদে আচ্ছা এটা ঠিক আছে, কথা আমি হয়েছে বলতে তো? দেন, বলতে দেন। জি বলেন। বলেন। কিন্তু 2001 সালের পরে বিএনপি যেহেতু 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় এসেছিল, ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে, আওয়ামী লীগ বলেন, রাস্তার কোনো এমন কোনো আন্দোলন ছিল না যে এক্সটার্নাল প্রেসারের কারণে বিএনপি এর থেকে বিরত থাকবে। ওকে। এটার অনলি কারণ ছিল আমরা প্রোটেস্ট করেছিলাম। এর বহু পরে টাটার যে ইনভেস্টমেন্টের কথা আসছিল, এটা আরো বহু পরে, এটা খুব 2004 সালে। সম্ভব 2004 সালে, এক্স্যাক্টলি 3 বছর পরে। ততদিনে অনেক পানি গড়িয়ে গিয়েছে, কিন্তু তারপরেও শেষ দিকে এসে খুব প্রেসার ছিল। এবং আমি বলছি, মাহমুদুর রহমানও বলেছিলেন এটা, মাহমুদুর রহমান আঙ্কেলকে আমি আবার জিজ্ঞেস করবো, যেহেতু মাহমুদুর রহমান আঙ্কেলের কাছ থেকে আমি সরাসরি শুনি নাই, কিন্তু আমি মাহমুদুর রহমান আঙ্কেলকে জিজ্ঞেস করব, যারা বলেছিল এটা, যদি জামাত এটার বিরোধিতা করে জামাতের উপরে দোষ পড়বে, এটা উনি বলেছেন কিনা। কিন্তু এটা কেউ বলেছিল এটা, কিন্তু আমার শহীদ পিতা তিনি তখন এটাতে রাজি হন। বলেছিলেন কেউটা কে? ভারত, বেগম জিয়া, মাহমুদুর রহমান, কে? মানে গোটা এই যে গোটা ইয়েটা ডিলটা, টাটার সাথে যে ডিলটা, ইনভেস্টমেন্টের তো বিগ ডিল ছিল তো, রাইট। এটা ফল করলে দোষ পড়বে জামাতের ঘাড়ে, কারণ জামাত ইন্ডিয়ার সাথে যেহেতু অড অবস্থানে আছে, বিরোধিতা করে সব সময়। না তা না, এইটা বলা হয়েছিল, এই জন্য ওনাকে বলা হয়েছিল আপনি গ্যাসের এটা বিরোধিতা করেন না, কিন্তু তারপরে উনি বিরোধিতা করেছিল, এবং যার কারণে এই ডিলটা হয়নি। এটা 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 জামাতের কারণে ডিলটা হয় না। ওকে ফাইন, আমি আপনার কথা মেনে নিচ্ছি ডক্টর মোমেন। আমি নির্বাচনের সময় এই যে হেফাজতের আমির জামায়াতকে ভোট না দেওয়া, ইসলামী দলগুলোর মধ্যে থেকে কেন ইসলামী দলগুলো আলাদা, হ্যাঁ এটা আসতেছে, এটা বলছে। শোনেন, আমরা সবসময় যেটা বলে এসেছি যে আমরা ইসলামের একমাত্র সোল এজেন্ট না, আমাদের টার্গেট ইসলামের যে মূল্যবোধগুলো রয়েছে, ইসলামের যে শাসন নীতিগুলো রয়েছে, এইগুলাকে আমরা যেহেতু মুসলিম মেজরিটি কান্ট্রি, মেজরিটি মানুষের অ্যাসপিরেশন এটাকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। এক্ষেত্রে অন্যরাও ভূমিকা রাখছেন, এটা আমরা তাদের ভূমিকাকে অস্বীকার করি না, তাদের যে কন্ট্রিবিউশন আছে সেটাকে অস্বীকার করি না। এখন আমাদের সাথে ইসলামিক দলগুলোর যে এটার মত পার্থক্যটা রয়েছে, এটা ঐতিহাসিক, কিন্তু টাইম টু টাইম বিভিন্ন ইস্যুতে যখন ইসলামের উপর আক্রমণ এসেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ এসেছে, ইসলামিক দলগুলোর সাথে আমাদের কিন্তু ঐক্যমত্য হয়েছে। আমরা 4 দলীয় ঐক্যজোট যখন হয়েছে 2001 সালে, সেখানে ইসলামিক দলগুলো আমাদের সাথে রাজনৈতিক জোট করেছে, এবং দীর্ঘ এই 18 বছর বাংলাদেশের সবাই যখন মার খেয়েছে, মার খাওয়া শুরু হয়েছে তো আমাদেরকে দিয়ে, তারপরে ইসলামিক দলগুলোকে ধরেছে, তারপরে বিএনপিকে ধরেছে, তারপরে অন্যরাও এফেক্টেড হয়েছে, সিভিল সোসাইটি সহ অন্যরাও এফেক্টেড হয়েছে। সেক্ষেত্রেও আমরা দেখা গেছে আমাদের সাথে একটা স্ট্র্যাটেজি দিয়েছিল। এই ইলেকশনেও কিন্তু আমাদের সাথে পার্লামেন্টে আমাদের যে জোটটা রয়েছে, সেখানে ইসলামী বড় দুইটি দল আমাদের পার্টনার রয়েছে। তো আমরা যেটা মনে করি, আমরা যে কোনো ইসলামিক দল আমাদের বিরুদ্ধে যত কথা বলুক, দেখেন হেফাজত কিন্তু অনেক কথা বলেছে, কিন্তু যে হেফাজতের আমির স্বয়ং যারা অফিস হোল্ড করছেন, আমাদের কোনো দায়িত্বশীলদের পক্ষ থেকে কিন্তু কোনো ইসলামিক দলকে, এটা আমাদের একটা স্থায়ী কর্মনীতি বলতে পারেন, কোনো ইসলামিক দলের বিরুদ্ধে আমরা কিন্তু কোনো বিষোদ্গার করি না।
আমরা মনে করি তারা আমাদেরকে ভুল বুঝছেন, যার কারণে তারা এই সমস্ত কথাবার্তা বলছেন। তাদের যে কন্ট্রিবিউশনটা রয়েছে ইসলামিক বাংলাদেশে ইসলামের খেদমতের ক্ষেত্রে, আমরা সেটাকে অ্যাকনলেজ করি। এটা আমরা মানে মনে করি আপনি যেটা আপনি বাংলাদেশের স্বাধীনতা। মানে এমনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি কোনো তফাৎ দেখেন যে জামাত ইসলামের সাথে মূল কোনো তফাৎ? যেমন আমি আপনাকে একটু যদি অনুমতি দেন একটু বলি যে জামাতে ইসলামী তো আসলে খেলাফত চায় না, কিন্তু অনেকগুলি ইসলামী দল আসলে খেলাফত চায়। জামাত ইসলামী সবসময় গণতান্ত্রিকভাবে থাকতে চায়, অন্য ইসলামিক দলগুলি গণতান্ত্রিকভাবেই মানে থাকার ব্যাপারে তাদের কিছু রিজার্ভেশন আছে, গণতন্ত্র নিয়ে তাদের কিছু রিজার্ভেশন আছে। ওই জায়গার পার্থক্যটা কি জামাত ইসলামী স্পষ্ট করে, নাকি আপনারা এই ব্যাপারটা আপনি একটা আড়ালেই বলতে না না, এটা আড়ালে কোনো বিষয় না, আড়ালে কোনো বিষয় না। জামাত ইসলামী আমরা যেই আদর্শে বিশ্বাস করি, ইসলামের আদর্শে, সেটার আপনার মওলানা মওদুদী এই মানে এটাতে ওনাকে বলা হয় যে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, তাই না? ওনার একটা বই আছে খেলাফত ও রাজতন্ত্র, যেটা নিয়ে খুব বেশি কন্ট্রোভার্সি হয়। সেক্ষেত্রে তিনি খেলাফতের যে বৈশিষ্ট্যগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আধুনিক ইসলামিক রাষ্ট্রগুলোতে অ্যাডপ্ট করা উচিত, সেই ব্যাপারে একেবারে বিস্তারিত লিখেছেন। আপনি যে বললেন খেলাফত আমরা চাই না, এটা আসলে সুইপিং কমেন্ট, এটা আসলে ঠিক না। তবে আমাদের আমি এটা আপনাদের কাছ থেকে চাই না, অবশ্যই বই আমরা অবশ্যই আপনারা খেলাফত চান, আমরা অবশ্যই খেলাফত চাই, এবং গণতন্ত্রের অবসান চান। গণতান্ত্রিক অবসান হবে। আপনি খেলাফত এবং গণতন্ত্রকে যদি মুখোমুখি দাঁড় করেন, এটা তো ফেয়ার হলো না। খেলাফত রাষ্ট্র ব্যবস্থাটাই গণতন্ত্রের উপর ভিত্তি করে দাঁড়ানো। আপনাকে আমি বলি ফর ইনফরমেশন, আপনি আমাকে বলি, আমি এক্সপ্লেন করতে দেন। আপনার আমাদের যে ইসলামিক রাষ্ট্রের এবং নোশনটা আছে, ডক্ট্রিনটা আছে, আপনি যদি দেখেন শিয়াইট এবং সুন্নিদের যে আকীদাগত পার্থক্য, আপনি যে কোনো ইয়ের উপরে ইসলামিক যারা থিওলজি করেন, এক্সপার্ট আছেন, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন পার্থক্যটা কোথায়। শিয়ারা বিশ্বাস করে যে এই আপনার লিডারশিপ পাসেস থ্রু দা ব্লাড, ঠিক আছে? এটা আপনি জানবেন হয়তো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নট অলওয়েজ ব্লাড, ইটস মানে এটা বায়াতের উপর নির্ভর করে, বায়াতের উপর নির্ভর করে। সেটাই সেটাই। আর রাফসানজানি খামেনাই কেউ ব্লাড কানেক্টেড না, তারা তো বায়াত। না, এটা ডিফারেন্ট নোশন ভাই। শুনেন, ওনারা যেটা, সেটা হলো ওয়ালায়াতুল ফকি খোমেনি সাহেব, উনি আয়াতুল্লাহ খোমেনি, তিনি একটা নোশন দিলেন, ইন দা অ্যাবসেন্স অফ রাইটলি গাইডেড খলিফস। না, আমরা এক জায়গায় থাকি, মানে মুস্তাহিদরা এরকম নোশন দিতে পারে। মুস্তাহিদের নোশন আমি ক্লিয়ার করতে দেন। উনি বললেন ইন দা অ্যাবসেন্স অফ খলিফা কে রাষ্ট্র চালাবে। উনি তখন বললেন যারা ইসলামিক লর উপরে এক্সপার্ট ফকি, তারা দেশ চালাবেন, ওলায়াতুল ফকি বলে উনি একটা বই লিখলেন। সেটা ডিফারেন্ট। আমি যেটা বলছি যে শিয়াইট ডক্ট্রিন হলো এটা আপনার ব্লাড লাইন হতে হবে, খেলাফত। আর আমাদের সুন্নি যারা, আমাদের সুন্নিদের ডক্ট্রিন কি? আমাদের সুন্নিদের ডক্ট্রিন হলো যে মুসলিম উম্মাহ ঠিক করবে, আহলুল হাল ওয়াল নক বলা হয়, মুসলিম উম্মাহ ঠিক করবে যে তাদের লেজিটিমেট রাইটলি গাইডেড খলিফা কিংবা রুলার কে হবে। এই নোশনটা কোন সময়ে মুসলমানরা ঠিক করছে, উম্মাহ ঠিক করছে খলিফা কে হবে? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরপরই ঠিক করছে। উম্মাহ ঠিক করছে, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে খলিফা হবে সেটা উম্মাহ ঠিক করছে। অবশ্যই উম্মাহ ঠিক করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিভাবে খলিফা হলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন। তারপরে বনু সাকিফ, মানে মদিনার যে একটা ছিল, যেখানে সমস্ত মুসলমানরা গ্যাদার হয়ে পরামর্শ করত, সেখানে তিনি গেলেন। সেখানে যে দেখলেন যে আনসাররা আলোচনা করছে যে কিভাবে পরবর্তী রাষ্ট্রনায়ক নির্বাচিত হবে, মুসলমানদের প্রধান কে নির্বাচিত হবে। সেই সময় তারা বলল যে যেহেতু আমরা আনসার, আমাদের মধ্য থেকে হবে। পরবর্তীতে মুহাজিররা বলল যে না, যে ফাইন, তাহলে এইটা না আমাকে বলেন, তাহলে কি মুয়াবিয়া এবং এজিদকেও মুসলমানরাই নির্বাচিত করছে খলিফা হিসেবে? না 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 না, সেটা তো রাজতন্ত্র ছিল। আপনি মুসলিম থিওলজিস্ট, এনিওয়ান আই ক্যান চ্যালেঞ্জ ইউ। আপনি আমাকে চ্যালেঞ্জ করতেছেন তো বুঝলাম, সেইটার ক্ষেত্রে আপনি আমাকে বলেন না যে কোন উম্মাহ কোন খলিফাকে নির্বাচিত করছেন, কয়জন পর্যন্ত? 4 জন। রাইটলি গাইডেড খলিফা 5 জনের কথা বলা হয়, ঠিক আছে? রাইটলি গাইডেড 4 জন, তারপর আর কোনোদিন হয় নাই। তারপরে তো আর রাইটলি গাইডেড খলিফায়ে রাশিদা কাউকে বলা হয় না। এটা তো খলিফায়ে রাশিদিন মানে তো 4 জন খলিফাকে, প্রথম 4 জন রাশিদিন মানে 4 না, শুনেন, রাশিদিন মানে 4 না, রাশিদিন মানে রাইটলি গাইডেড। আচ্ছা, রাইটলি গাইডেড এই 4 জনই তো, এই 4 জন রাইটলি গাইডেড। তারপর থেকে ইসলামে কোনোদিন রাইটলি গাইডেড কোনো খলিফা আসে নাই। আমাকে বলতে দেন। পঞ্চম জনকেও বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজের ব্যাপারেও বলা হয়, ঠিক আছে? ওনার ব্যাপারেও আমাদের আহলে সুন্নাত ওয়াল জামা আমরা একমত পোষণ করেছি, তিনি রাইটলি গাইডেড ছিলেন। কিন্তু এছাড়া যারা আছে তাদেরকে এই মুলকিয়াত বলা হয়, এটা রাজতন্ত্র বলা হয়। এটা ইসলামিক হিস্ট্রি আপনি পড়েন, ইসলামিক হিস্ট্রি যারা ছাত্র আছে
ইসলামিক থিওলজি যারা প্র্যাকটিস করে তারা সবাই জানে, এই Okay. ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমাদের সাথে যেটা দ্বিমত সেটা হলো স্প্লিট, যেটা অন্যরা যেটা বলতে চান আর কি, আমাদের কমি ঘটনা আলেমরা, যে মওলানা মওদুদী সাহাবাদেরকে কেন ক্রিটিসাইজ করলেন। হুম। কিন্তু আমাদের কথা হলো আমরা তো ওনাদেরকে দোষ, মওলানা মওদুদী তো ওনাদের দোষ ধরেনি। মওলানা মওদুদী যেটা করেছেন হিস্টোরিক যেই অ্যানালাইসিস, খোলাফায়ে রাশেদা যে চারজনের কথা বললাম, এই চারজনের শাসন পদ্ধতির সাথে অন্যান্য যারা রাজতন্ত্র মাধ্যমে খলিফা নির্বাচিত হয়েছেন কিংবা খেলাফত পরিচালনা করেছেন, তাদের মধ্যে মূল যে পার্থক্যটা সেটা তিনি তুলে ধরেছেন, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা ছাড়া। এবং উনি হি ওয়াজ নট দি ফার্স্ট পারসন আমি আপনার হু সাথে ডিড দ্যাট। ডক্টর মোমেন, আমি আপনার সাথে আলাদা করে পরে নিশ্চয়ই এই ব্যাপারে আরো আলোকিত হবো। আপনি আমাকে বলেন তো যে খেলাফত আর গণতন্ত্রকে কেন মুখোমুখি দাঁড় করানো যাবে না? খেলাফতের মধ্যে কি মুসলিম উম্মারা এক হয়ে গিয়ে ভোট দিবে? মানে সিস্টেমটা কি হাত তুলবে, মানে কি করবে? শোনেন, আপনাকে আমি বলি, আপনি খেলাফতের মানে নৌশন আপনার মধ্যে কি আছে জানি না, এটার একটা হলো ডগমেটিভ যেই এটা ফাউন্ডেশন, সেটা হলো ডেমোক্রেসি। আপনি এটাকে ডিনাই করতে পারেন না। মানে এবং আমরা খেলাফত তো হবে থ্রু ডেমোক্রেসি। এক্স্যাক্টলি, আপনার আল্লাহ তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা So, ধরেন ইসলামকে ধরেন আরে ভাই, এবার আমাকে যদি যদি- জামাত ইসলামী নির্বাচিত আমাকে হতো, যদি একটা সেন্টেন্স কমপ্লিট করতে না দেন তাহলে তো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে তো নতুন করে কোনো নবী রাসূল আসবে না। হুম, হাউ ডু উই ইলেক্ট আওয়ার লিডার কিংবা সিলেক্ট আওয়ার লিডার? এখানে সুন্নি যে ডক্ট্রিন সেটা বলছে যে মুসলিম উম্মাহ ঠিক করবে তাদের লিডার কে হবে। কিভাবে করবে? আমরুহুম শুরা বাইনাহুম, সূরা শুরার যে আয়াতটা আছে, যে তাদের অ্যাক্ট হলো আপন কনসালটেশন, সবাই আলাপ আলোচনা করে তাদের সবাইটা লিডার কারা? নির্বাচন করবে। সবাইটা কারা? মুসলিম কান্ট্রিতে মুসলিমরা। মুসলিম কান্ট্রিতে মুসলিমরা। মুসলিম কান্ট্রি কিরকম করে অবশ্যই। হবে? মানে 51% মুসলিম থাকলেই সেটা মুসলিম কান্ট্রি। মুসলিম মেজরিটি থাকলে তো এটা মুসলিম কান্ট্রি হবে। সুতরাং অবশ্যই এখানে হবে। মুসলিমরা আলোচনা করে ঠিক করবে কে হচ্ছে প্রধান হবে, এবং সেটা হচ্ছে খেলাফত, সেটা হচ্ছে গণতন্ত্র। নট নেসেসারিলি শুধু মুসলিমরা। এক্ষেত্রে যদি আপনার এই যারা নন মুসলিম আছে তাদেরও একটা, তারা যেহেতু Okay. দে আর ইকুয়ালি এফেক্টেড, তাদেরও তো এখানে থাকতে পারে, পার্টিসিপেশন থাকতে পারে, দেয়ার ভিউজ উইল বি অনার্ড। অবশ্যই এক্ষেত্রে আপনি যদি করতে চান, এক্ষেত্রে আপনি যদি আমি আপনাকে যেটা বলবো যে ইসলামিক যেই প্রিন্সিপালস গুলা আছে সেগুলো দিয়ে যদি আপনি আলাদা এপিসোড করতে চান, দ্যাটস ফাইন, Okay. আপনি আনেন। না না, তবে আমি ইসলামের আলাদা কথা এপিসোড বলেন, করতে চাই না, তবে- কিন্তু আমার ধারণা যে দর্শকদেরই নিশ্চয়ই ডেমোক্রেসিকে খেলাফতের মুখোমুখি করা, আই থিংক ইটস এ রং, এটা সুইপিং কমেন্ট। মুখোমুখি করা না, ডেমোক্রেসি আলাদা জিনিস। এটাকে আপনি সুইপিং কমেন্ট করতে পারেন, কিন্তু আপনি এটা এক্সট্রিম ভিউ। extreme আমি view। মনে করি না বাংলাদেশে যারা ইসলামিক পার্টি আছে কেউ বলবে না যে ডেমোক্রেসি আর পরস্পর মুখোমুখি। তাহলে এতগুলা ডেমোক্রেটিক ইসলামিক পলিটিক্যাল পার্টি বাংলাদেশে এক্সিস্ট করতো না। আমার কাছে আমি ডেমোক্রেটিক ইসলামিক পার্টির অনেক নেতাদের কাছেই শুনছি, তারা ডেমোক্রেসি দিয়ে যদি কখনো উইন করেন তারা খেলাফতি করতে চান। তো সেই খেলাফতটা কেমন হবে সেইটার চেহারাও সেটা আপনি বলছেন, এবং আপনিও কিছুটা বলছেন একটা মজলিসে শুরা থাকবে, সেই শুরা কনসালটেন্ট করে যেটা করবে, এটার সাথে গণতন্ত্রের দূরতম সম্পর্ক নাই। কারণ হচ্ছে সেই না, শুরার তাহলে মধ্যে গণতন্ত্র বড় কি? জোর 500 জন সদস্য গণতন্ত্র কি? থাকতে পারে। গণতন্ত্র কি? না আপনি ভাই 500 জন সদস্য কোত্থেকে আসবে? আল্লাহ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নির্ধারিত না, করে 500 দিবে? সদস্য আপনারা এই যাদেরকে 500 জন সদস্য বলবেন, আমারিয়ে আপনারা যাদের সদস্য আমরা বলবেন কেন তারাই সদস্য বলবো? হবে, আপনারা আমরা যাদের কেন সদস্য বলবো? বলবেন Who are তারাই we? সদস্য হবে। Who are we? হ্যাঁ। এটা গোটা মুসলিম, এটা যেই দেশে হবে ইসলামিক রাষ্ট্রটা, সেই দেশের সমস্ত জনগণ আপনার মিলে মাথায় নির্বাচন করবে। আপনি তখন এরে ইসলামিক বলবেন না, এরে আচ্ছা যাই হোক, আপনি তো এটা স্পেকুলেশন, দ্যাটস না স্পেকুলেশন না তো, আমি তো সারা দুনিয়ায় দেখতেছি রে ভাই, বাংলাদেশ তো দুনিয়ার বাইরের দেশ না, আমি সারা দুনিয়ায় দেখতেছি তো। বাংলাদেশ দুনিয়ার বাইরের না। আজকে যারা ইসলামপন্থী, যারা ইসলামের কথা বলে, একটা তাদের দেশেও সংখ্যা আমি অনেক এটার কোনো বাড়তেছে। নমুনা দেখতেছি না। আপনি এখন পর্যন্ত আপনি একটা সবাইকে উদাহরণ আনতে দেখাতে পারেন না। করতে- খলিফায়ে রাশেদিন সবাই- বইলা ওই প্রথম চারজনের কথা আপনি বলছেন, যেটা হলো যে আর প্রত্যেকটা একটা ইসলামিক উদাহরণ country দেখাতে পারেন এরকম। নাই। আপনার ইরানকে যদি বলেন, যদিও ইরানেরটাকে আমি আইডিয়াল মনে করি না, তারা প্রেসিডেন্ট নির্বাচন করে না। আপনি ইরানেরটা বলবেন কেন আইডিয়াল মনে না করলে? ইরান আমরা তো প্রেসিডেন্ট মনে করি নির্বাচন করে, আপনি জানেন শোনেন, ইরানের ক্ষমতা কার কাছে? ইরানের প্রেসিডেন্ট আর সুপ্রিম লিডারের মধ্যে ক্ষমতার পার্থক্য কতখানি আপনি জানেন? না, ক্ষমতার পার্থক্য দেশ চালাইছে কে? এই যুদ্ধের সময় lead সুপ্রিম কে? লিডার। না, সুপ্রিম লিডার দেয় নাই, স্পিকার দিছে, লিড দিছে সব জায়গায়। আরে সুপ্রিম লিডার মারা যাওয়ার পর স্পিকার লিড দিছে, সুপ্রিম লিডারকে আটকে রাখার জন্য দিছে। দেশ চালাইছে সুপ্রিম লিডার। এত 70-80 এর করলে তো হবে না রে ভাই, থাকবে আপনার 70-80 এর করলে তো হবে না। প্রেসিডেন্টের ক্ষমতা সুপ্রিম লিডারের অনেক পরে। শোনেন, প্রেসিডেন্টের ক্ষমতা সুপ্রিম লিডারের অনেক পরে। ইসলামিক আবার আপনি বলতেছেন ইরানেরটা আপনি ফলো করেন না, আবার উদাহরণ দিচ্ছেন ইরান। না, মানে এটা হইলো? শোনেন, একটা হলো আপনার আইডিয়াল সিচুয়েশন,
ইরান ডেফিনেটলি আইডিয়াল সিচুয়েশন না, এই জন্য আমি এটাকে উদাহরণ হিসেবে নিব না। কিন্তু আপনি যেভাবে সুইপিং কমেন্ট করে বলে দিলেন, আমি কোনো সুইপিং কমেন্ট করতেছি না ডক্টর মোমেন। ডক্টর মোমেন, আমি কোনো সুইপিং কমেন্ট করতেছি না। অটোক্রেসি কায়েম করা, এটার আমি ঘোর আমি এই পর্যন্ত দেখি নাই কোথাও খেলাফত কায়েম হয়েছে এই পুরা পৃথিবীর মধ্যে, পুরা কোনো দেশের মধ্যে, যেটা আপনি বলছেন সেরকম করে আমি দেখি নাই। আপনার যদি দেখেন আপনি আমারে দিতে পারেন। আপনি বলতেছেন ইরানে আপনি দেখছেন, ইরানেরটা আবার আপনি আইডিয়াল মানবেন না, এবং ইরানেরটা আমি আপনার অবশ্যই আইডিয়াল মানবো না। আইডিয়াল কেন বলতে যাবো? আমি তো বলতেছি সুন্নি ডক্টরিন ইরানে হয় না, এবং ইরানে আপনি যেটা করছেন সেটা হয় নাই। ইরানে বায়েত, ইরানের রাফসানজানি বলছে খামেনাই হইছে, খামেনাই বলবে তার ছেলে হইছে, তার ছেলে বলবে আরেকজন হইছে, ওরকম হবে। এটার মধ্যে কারোর সাথে কনসালটেশন নাই, নাই কনসালটেশন। বায়েত আপনি বললে তো হবে, আমি বললেই হবে। চেক ইট ব্যাক। কেন দেওয়া হবে আপনার? না, আপনি চেক করেন। জনাব ডক্টর মোমেন, আপনাকে ধন্যবাদ। আমি জনাব ফজলে খুদা বাবুল, আপনার কাছে একটু আসি। পঞ্চদশ সংশোধনী মামলা আপিল বিভাগের রায় হয়েছে, এটা ডক্টর মোমেনের বিষয়বস্তু। তবু আপনার কাছ থেকে একটু শুনে নেই। যার মাধ্যমে ফিরেছে তত্ত্বাবধায়ক সরকার, আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার অধীনে করতে হলে আগে সংবিধানে সেই বিধান নতুন করে যোগ করতে হবে, এটা বিএনপি করবে। আমরা আইনমন্ত্রীর কাছে শুনছি যে জনাব আসাদুজ্জামান দায়িত্ব নিয়ে বলেছেন পরবর্তী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। কিন্তু জুলাইতে যে আপনারা সবগুলি দল নিয়ে আলোচনা করেছেন, সেটার মধ্যে একটা অন্তর্বর্তী সরকারের একটা রূপরেখা ছিল যে কিভাবে সেই অন্তর্বর্তী সরকারটা বাছাই করা হবে। সেটাতে বিএনপি আসলে একরকম একমত হয়েছিল, কোনো নোট অফ ডিসেন্টের কথা আমরা শুনি নাই। কিন্তু এখন বিএনপি স্পষ্টত ওই পুরনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রেফার করতেছে, যেইটার জন্য আমরা বিচার বিভাগকে মানে ধ্বংস হয়ে যেতে দেখছি একরকম। যেটা আমরা দেখছি যে বিচার বিভাগ নিয়ে অঙ্ক কষা শুরু হয়েছিল, নানা রকম ঝামেলা শুরু হয়েছিল। সেটা আপনি যদি একটু আমাকে বলেন যে এটা কারণ কি? জি ধন্যবাদ। আমি আইনের মানুষ নই, হ্যাঁ, কাজেই আইন নিয়ে কথা বলার, তবে এইটুকু বুঝি আমাদের খুবই যোগ্য একজন আমরা আইনমন্ত্রী পেয়েছি, খুবই ব্রিলিয়ান্ট মানুষ। আমরা পাশাপাশি রুমে থাকতাম, আমরা তাকে একজন মেধাবী মানুষ হিসেবে জানি। উনি তার প্র্যাকটিসের সময়ও উনি সেরকমই অবদান রেখেছেন। কাজে আমার মনে হয়েছে উনি যেটা বলেছেন উনি সেরকমটাই হবে। এখন আসেন যে বিএনপি, যেটা প্রথম কথা আমরা বলছি কি যে আমরা জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে, যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট নাই, ওইটা আমরা পালন করব। এটা আমরা আগেও বলেছি, এখনো বলেছি। নাম্বার 2 হচ্ছে আপনি যেটা বলছেন যে ওই আগের তত্ত্বাবধায়ক সরকার, আসলে ওই আগেরটা না পরেরটা না নতুনটা, এই ব্যাপারে আসলে আমার আসলে এখন পর্যন্ত ধারণাটা আমাকে দলীয়ভাবে দেওয়া হয়নি বা আমি জানিও না। আপনারটা যদি ধরে নিই আমি, আমি একটু অবাক হচ্ছি এটা দেখে, কারণ আসলে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার বা নির্বাচনকালীন সরকারটা কেমন হবে সেটা নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। আপনাদের প্রতিনিধিত্ব ছিল, পত্রপত্রিকা অনেক লেখা হয়েছে, টেলিভিশনে সরাসরি দেখা হয়েছে। আপনি কি এইটা একবারের জন্য দেখেন না যে এইটা আসলে ত্রয়োদশ সংশোধনীতে বর্ণিত বিচার বিভাগের থেকে একজনকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার ব্যাপারটা থেকে আলাদা? এবং সেই সময় এই সমস্যাগুলি বলা হয়েছিল, কিন্তু কেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে আসলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যাবে না? আপনারা যে আগের সিস্টেমে ফিরে গেলেন, এটা কি দলীয় ফোরামে আলোচনা হয়েছে? আর আপনি যাকে বলতেছেন যে আমাদের খুব কি বলবো, যে আমাদের খুব যোগ্য আইনমন্ত্রী, সেই যোগ্য আইনমন্ত্রী যখন অ্যাটর্নি জেনারেল ছিলেন তখনই কিন্তু এই লগুলি প্রস্তাব করা হয়েছিল, এনাক্ট করা হয়েছিল, উনি একমত হয়েছিলেন। আচ্ছা, এখানে আমি একটু হেল্প করি। এখানে যেটা হয়েছে, আপনার প্রথমে পঞ্চদশ সংশোধনীর আগে ত্রয়োদশ সংশোধনীর একটা রায় হয়েছে, ঠিক আছে? সেই রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কিন্তু আমাদের সংবিধানে ফিরেছে, এবং এটা যে ফিরেছে, এটা ফিরেছে আপনার পুরানো ফর্মেই। কারণ ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 96 সালে যেটা বলা হয়েছিল, সেখানে তো অবসরপ্রাপ্ত বিচারপতির কথাই বলা হয়েছে। কিন্তু পঞ্চদশ সংশোধনীতে এইটা যে বাতিল হলো, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু নতুন একটা মানে ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করা হয়েছিল, এবং ওখানে মানে রাষ্ট্র পরিচালনার ফরম্যাট, ইলেকশনের টাইম পর্যন্ত কি হবে সবকিছু বলা হয়েছে। পঞ্চদশ সংশোধনীর মামলায় যেটা করলো কোর্ট, সেটা বললো যে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার এই বিষয়টা মানে ফরম্যাটটা কি হবে, যেহেতু একটা ফাংশনাল সংসদ এখন রয়েছে, এটা পুরো পরিপূর্ণ রায় আসলে বুঝতে পারবো আমরা। ভিতরে যে মানে হিয়ারিং এর সময় আমি ছিলাম, সেটা যেটা শুনেছি, সেটা বলেছে যেহেতু আমাদের একটা ফাংশনাল সংসদ রয়েছে, এক্সাক্ট ফর্ম অফ কেয়ারটেকার গভর্নমেন্ট কি হবে সেটা সংসদে ডিসাইড করবে। আমরা এই ফরম্যাট ভিতরে যাব না। আমাদের যেটা সেটা হলো যে পঞ্চদশ সংশোধনীর
যে এটা বেআইনি, এখানে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে এটা যে বেআইনি এটা আমরা বলে দেবো। আমার মনে এখানে হয় যেটা হয়েছে ভাই এখানে আমি বলি, এটা হয়েছে কি আপনার জুলাই সনদে যেটা বলা হয়েছে সেখানে হলো যে স্পিকার, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে, সংসদ নেতা বিরোধী দলের নেতা, আমি অবশ্য এবং আপনার কাছে আসবো, প্রধান- আমি অবশ্য আপনার কাছে আসবো। আমি একটু জনাব ফজলে হুদা বাবুলকে আচ্ছা, ঠিক আছে, জি। ফজলে হুদা বাবুলকে আমি জি। শুনি, কারণ আমিও জি। মোটামুটি ভাবে আইনের ছাত্র না হইলেও যতটুক বুঝি আমি খেয়াল করতে চেষ্টা করি যে এটা আসলে কি বলা হয়েছিল, প্রেক্ষাপট জি, আমার জি। মানে আমার মনে হয় যে ডক্টর মোমিন কিন্তু ডিটেল বলেছে, তো এটা সংসদ ঠিক করবেন। তো সংসদ যদি ঠিক করে তাহলে সংসদ সেভাবেই ঠিক করবেন। আর যে কথাটা আপনি বললেন যে আহ, আহ, মাননীয় আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল থাকতে এক ধরনের করেছেন, মন্ত্রী হয়ে আরেক ধরনের করছেন, এটা হয়তো আপনি বলার চেষ্টা করেছেন। দেখুন, উনি যখন অ্যাটর্নি জেনারেল ছিলেন তখন ওই রাষ্ট্রের কিন্তু উনি ওই বিভাগের একজন, বা কি বলবো, আহ, কর্মকর্তা ছিলেন। এখন রাষ্ট্রের, কিন্তু উনি একটা আমি কারেক্ট স্বাধীন করি, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা ছিলেন। সর্বোচ্চ আইন কর্মকর্তা ছিলেন। ধন্যবাদ। তো ওই উনি কিন্তু এখন একটা নির্বাচিত সংসদের, স্বাধীন নির্বাচিত সংসদের, উনি যে একজন পার্লামেন্ট মেম্বারও, উনি কিন্তু এখন স্বাধীনভাবে উনি একজন আইনমন্ত্রী একটা স্বাধীন সংসদের। কিন্তু দুটার প্রেক্ষাপট তো দুরকম হবে, যে এটা খুব একটু বুঝি স্বাভাবিক। আমি যে দুইটার প্রেক্ষাপট জি। দুই রকম হবে, জি। কিন্তু যেটা সাদা সেটাকে আমি সাদা বলতে পারবো না ওয়ানলি বিকজ আমি একটা চেয়ারে বসে রয়েছি, এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল কিন্তু সরকারের চাকরি করে না, উনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, রাষ্ট্র হচ্ছে ওনার, সরকার হচ্ছে ওনার ক্লায়েন্ট, উনিই তো সবার আগে জি। বলবে যে এটা ঠিক হইতেছে না ভাই, ঠিক এটা ঠিক বলেছেন। করেন। ঠিক He didn't বলেছেন, do that. ঠিক বলেছেন। এখন আইসা উনি সংসদের মধ্যে দাঁড়ায় উনি এটার মধ্যে থেকে কথা কইতে থাকে, এটার এই ভুল হইছে, এই ভুল হইছে, এটা ভালো না, এটা খারাপ, এটা কেমন? না, আমি এখন একটা উদাহরণ দেই, উনি করছে। জি ডক্টর মোমেন, আপনি উদাহরণ একটু এই দিন। মোমিন ভাই, উদাহরণটা হলো ওই যে বলি। সংসদ সচিবালয়ের যে আইনটা হলো, যে এটাকে আমরা যে আমরা বাতিল আপনাকে করলো। আমরা আপনাকে শুনবো, সংসদ সচিবালয়ের আইনও শুনবো, ওই সময় উনি ছিলেন, ওনার কথা আমরা শুনেছি। আমরা একটু বাবুল ভাইয়ের কথা শুনি। বাবুল ভাই, জি, বাবুল আপনি ভাই, যেটা আসাদ বলছেন, ভাই, হ্যাঁ, বাবুল ভাই, আমি আসাদ ভাই, শুনলাম। আমরা খুবই ঘনিষ্ঠ। সাদা সাদা, কালা কালা, জি। ওইটা কথা আপনারটা ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে যে সাদাকে সাদা বলতে পারবে না কেন, আর কালোকে কালো কেন বলতে পারবে না, এ তো সংসদ ঠিক করবে ভাই। এখানে তো কোনো ব্যক্তির কোনো ব্যক্তিগত মতামত তো, আর উনি তো কোনো ব্যক্তিগত মানুষ নয়, এখন উনি সরকারের একটা আইনমন্ত্রী, এটা সরকার একটা দলের থেকে হয়েছে, সো উনি সেই প্রেক্ষাপটেই কথা বলবেন, কিন্তু Fine, ব্যক্তিগতভাবে Fine. এটা তো না না, যে ব্যক্তিগতভাবে কথা ব্যক্তি বলবেন না, সেটা স্বাধীনতার বিষয় না। ব্যক্তিগতভাবে কথা বলবেন না। জি। আমার কথায় যদি মনে হয় যে উনাকে আমি ব্যক্তিগতভাবে কথা বলতেছি, এই কথা ঠিক না। কারণ ব্যক্তিগতভাবে আমি আসাদ ভাইকে চিনি, ব্যক্তি জি। আসাদ আর মন্ত্রী আসাদ তো অবশ্যই আলাদা, এটা নিশ্চয়ভাবে আপনিও জানেন। জি। কিন্তু ঘটনা হইতেছে যে আমি যেটা বলতে চাই যে যে প্রক্রিয়াটা ডক্টর মোমেন কিছুটা বললেন, আমার এটা মুখস্থ আছে, যে যেই প্রক্রিয়ার মধ্যে, আমি আর এটা রিপিট করতে চাই না, যে তো একটা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার করার কথা ছিল, যেটা আসলে কোর্ট সবসময় এরকম বলে। এমনকি বিচারপতি এবিএম খায়রুল হকও যখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের সঙ্গে যায় কি যায় না, যখন রায়টা দিছে, তখনও কিন্তু এটা সংসদের উপরে ছাড়ছে, বা ও কিন্তু বলে না যে এটা তুমি এখন বাতিল করে দাও। আওয়ামী লীগ যেটা করছে, উনার কাঁধে বন্দুক রাইখা তড়িঘড়ি কইরা 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে এটা বাতিল করে দিছে। এখন ঘটনা হচ্ছে এটা সংসদই করবে, আপনারাই করবেন। কিন্তু ঘটনা হচ্ছে যে জুলাইতে আপনারা এই ব্যাপারটা নিয়ে কিন্তু আলোচনা করছিলেন ভাই, অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করছিলেন, অনেকগুলি বিশেষজ্ঞরাও জিজ্ঞেস করছিলেন, কইরা একটা একমত হইছিলেন, হইয়া এখন আবার ত্রয়োদশে যাইতে চাইতেছেন কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। এইটা তো এখন আমরা যেতে চাচ্ছি কারণ এখানে তো কোর্ট একটা ডিরেকশন না না, কোর্টের ডিরেকশনটা, কোর্টের ডিরেকশনটা হচ্ছে এটা সংসদ ঠিক করবে ভাই, কোর্টের উপরে বন্দুক রাখেন না। ওই তো ওই সংসদ অনুযায়ী তো ঠিক হবে, ওই সংসদ অনুযায়ী ঠিক হবে। তো সেই ক্ষেত্রে তো আইনমন্ত্রীকে একটা রূপরেখা দিতে হবে না, যে আমরা ডেপুটি স্পিকার আর স্পিকার কইছিলাম, এখন ডেপুটি স্পিকার তো জামাত ইসলামী নেয় নাই, এখন আমরা কি করব? এখন ওরকম তিনজনের নিয়ে আমরা এটা একটা করব, এটা তো একটা রূপরেখা কিছু না। আমি অ্যাডভোকেট আসাদুজ্জামানকে যেটুকু বুঝলাম, উনি বলছেন যে এর আগে তত্ত্বাবধায়ক সরকার যেমনি আসিল, যেটা আওয়ামী লীগ সরকার বাতিল করছিল, এমনি হইব। ফেয়ার এনাফ, আপনাকে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। জি, তাই কি? আচ্ছা, সর্বশেষ বিচারপতি যিনি অবসরপ্রাপ্ত থাকবেন তিনি হবেন কিনা, এটা যদি ত্রয়োদশে থাকে তাহলে সেটাই হবে। আমি কারণ এইটাই এখন তো বলতেছি, এটা যদি না থাকে তার জন্য 3 মাস আলোচনা হইছে ভাই। আচ্ছা, 3 মাস এখন আলোচনা জুলাই হইছে। সনদে আসেন আপনি। জি জুলাই সনদে আসেন এখন জি, আপনি। বলেন। যে আপনি যে কন্ট্রাডিকশনের কথা বলছেন, যে জুলাই সনদের, দেখুন ডেপুটি স্পিকারের প্রস্তাব তো দেয়া হয়েছিল, এটা একটা পার্ট। এটা পাবলিক অ্যাকাউন্টস কমিটির কিন্তু অলরেডি সভাপতি আমরা দিয়েছি জুলাই সনদ অনুযায়ী বিরোধী দলের
না, এটা জুলাই সনদ অনুযায়ী দেন নাই। জুলাই জুলাই সনদের আগে সনদে এটা আছে, জুলাই জুলাই সনদের সনদে আগেও ছিল। এটা হিস্টোরিক্যালি আপনার অনেক বহু কিন্তু দিন এটা থেকেই জুলাই আছে। সনদে এটা লেখা ছিল ভাই, খামাখা কথা। তাহলে আমি বের ভাইয়া, করি। আচ্ছা ঠিক আমি আছে বের করি, আপনি ঠিক আছে বুঝে দেখেন। ঠিক আছে ডক্টর মোমেন, বাউল আগে ভাই, শেষ আমি করুন। আইন বুঝি না, বাউল কিন্তু বাউল হিসাব আপনি বুঝি। বলেন, বাউল ভাই আপনি বলেন, আমরা একটু বলেন। শুনি। জি আপনি হ্যাঁ। বলেন, আমরা একটু শুনি। তো কাজে এটা আমরা আমাদেরকে তো একটু বুঝায় বলছি- বলেন, আমি বুঝতেছি না অবশ্য, আমার একটু সাহায্য করেন। জি বলেন ভাই, আইন নিয়ে আমার কাছ থেকে বুঝতে চান না আপনি? আপনি আপনি রাজনীতি তো নিয়ে ল বুঝেন। মেকার, আপনি আমাকে লটার প্রেমিসটা বুঝান, আইন না বুঝাইলেও চলবে। আইন জি, আমিও জি, বুঝি না, জি, বলেন। আমি লয়ের প্রেমিসটা বুঝি। লয়ের প্রেমিস হচ্ছে জি। আমরা দেখছিলাম যে দলীয় সরকারের অধীনে নির্বাচন ভালো হয় না। তা এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন ভালো হয় না, কিন্তু বাংলাদেশ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। এখন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের ক্ষেত্রে 1 মিনিট বা 1 দিন বা 1 মাসও অন্য কোনো যেই সরকার আসলে নির্বাচিত না তারা নির্বাচন করতে পারে কিনা এই মর্মে কোর্টে একটা মামলা উঠলো। সেই মামলা ওঠার পরে 10 জন এমিকাস কিউরি এখানে কথা বলছে, এর মধ্যে একজন বাদে বাকি সবাই বলল যে না, এটা রাষ্ট্রীয় প্রয়োজন, এটা রাখতে হবে। বিচারপতি খায়রুল হকের নেতৃত্বের যে কোর্ট, তারা বলল যে এইটা রাখতে হবে, আরো 2 বার সংসদ চাইলে সেইটার চেহারা কিরকম আছে এটা এরকম করে দিতে পারে। সেটা হচ্ছে শর্ট অর্ডার, মোট 6 লাইন আছে, ওই 6 লাইনের মধ্যে আওয়ামী লীগ একটা সংসদীয় কমিটি করে নাম মাত্রে 1 মিনিট বা 1.5 মিনিট বা 2 মিনিট, ডক্টর মোমেন বাবুল ভাই আপনারা কারেক্ট করেন ইফ আই এম রং, 1-2 মিনিটের মধ্যে, আধা ঘন্টার মধ্যে এটা আইনা এটা পাশ করে ফেললো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। আওয়ামী লীগের লোকজন মিষ্টি মিষ্টি খাইলো, আওয়ামী লীগের অধীনে 3টা নির্বাচন আমরা দেখলাম, 14, 18, 24। এই হইল প্রেক্ষাপট। এইরকম যাতে আর কখনো না আসে সেই জন্য জুলাই মাসে সবাই মিলা বৈশা ঠিক করা হইলো যে আমরা আর এর একটা অবশ্যই দলীয় সরকার অধীনে নির্বাচন চাই না, কিন্তু একটা সরকার অন্তর্বর্তী এরকম চাই যাতে কেউ অঙ্ক যোগ বিয়োগ না করতে পারে, যেমন মওদুদ সাহেব করছিল বিএনপি আমলে, যাতে বিচারপতি কে এম হাসান সর্বশেষ সবসময় প্রধান বিচারপতি হয় এবং 65 বছর বয়সে তাকে রিটায়ার করায় দিয়া 66 পর্যন্ত বয়স বাড়াইয়া তাকে সর্বশেষ সবসময় প্রধান বিচারপতি করা হয়েছিল। এই জিনিস যেন আর না করা হয়, ইয়াজুদ্দিন আহমেদকে যাতে এই দায়িত্ব আর না নিতে হয়, সেই জন্য আমরা এরকম একটা ব্যবস্থা করি। এইটা হইল প্রেক্ষাপট ভাই। এখন কোর্ট অর্ডার দিছে যে ত্রয়োদশ সংশোধনী যে বাতিল করা হয়েছিল সেই বাতিলের রায় বাতিল। এখন আপনারা মিলে একটা আইন করেন, এখন আপনারা বলতেছেন আবার আগের অবস্থায় যাবেন। আমি সরি, আমি ঠিক মতো কইতে পারলাম কিনা জানি না, চেষ্টা করছি। না, আপনি একটু বলেন। আপনি যে ইতিহাস বলছেন এটা অ্যাবসলিউটলি, এটা একদম সাদা চোখে সোজা ইতিহাস বলেছেন। জি। কিন্তু আমরা তো বলছি যে কোর্ট তো এটা স্বাধীন সংসদকে ডাইরেক্ট করেছে, স্বাধীন সংসদ উইল ডিসাইড, কারণ সংসদ তো সার্বভৌম। তো এই সার্বভৌম সংসদে যেটা ডিসাইড হবে সেটি সে অনুযায়ী আগামীতে চলবে। এখানে এত বিতর্কের তো আমি কোনো অপশন দেখছি না। এখন ইতিহাসে কি হয়েছে, ইতিহাসে অনেক কিছু হয়েছে। ইতিহাসে তো জামাত ইসলামও সৎ লোকের শাসন চাইতো, আইনের শাসন চাইতো, সৎ লোকের কি শাসন এখনো চায় না, এখন চাই না বোধ হয়, কারণ এখন আপনি কেমনে জামাতের কথা জানেন ভাই? আমি তো দেখি এখনো চাই, প্রতিটা কথায় ওনারা বলে সৎলোকের শাসন চায়। শোনেন না, কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই ওনারা বলেন না, কারণ কোরআনের আইন মানেই তো হচ্ছে আপনার শরিয়া আইন। আইন কোরআনের আইনের বিপক্ষে না তো। আপনি কোন আইন করছেন যেটা কোরআন আইনের বিপক্ষে? হ্যাঁ, ওনারা কখনো পক্ষে কখনো বিপক্ষে না, ওনারা কখনো কোরআনের আমি কোরআনের আইনের বিপক্ষে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের দেখি নাই। বিএনপিও কোরআনের আইনের পক্ষে। আমাদের বাংলাদেশে যত কিছু আইন আছে উনি আইনজীবী মানুষ, কোন আইনি বিপক্ষে ধর্ম নিয়েও আমার কোনো জ্ঞান চর্চা নাই, তবে মোটামুটি যেগুলো বুঝি ওই সুন্নি ধারায় সেগুলা পালন করার চেষ্টা করি। আমি অত অভিজ্ঞ নয় ডক্টর মুমিনের মতো, কিন্তু আমি এইটুকু বুঝি যে এই ধর্মের বিতর্কে আমি খুবই নাদান। না না, ধর্ম নিয়ে আমরাও বিতর্ক করতে চাই না, কারণ ধর্মের ব্যাপারে তবে এইটুকু বুঝি যে জামাতে ইসলাম যে কথাটা আগে বলতেন যে কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই, এটা বোধহয় জামাতে ইসলাম এখন চাই না। জামাতে ইসলাম কখনো নারীর স্বাধীনতার পক্ষে বলে, কখনো বিরুদ্ধে বলে। এই যে আপনি দেখেন, আমার মনে হয় আমরা ডক্টর মোমেনকে শেষ পর্যায়ে শুনি, আপনার কথা শেষ করলে আমরা যে আপনি মনে করেন যে জামাতে ইসলামী তার পজিশন চেঞ্জ করছে, কখনো এই কথা বলে, কখনো এই কথা বলে, এগুলি সব ডক্টর মোমেন দিবেন। আরেকটা জিনিস আপনি বলছেন যে আপনি যদি শেষ করেন তাহলে আমরা আপনি শেষ কথাটা একটু বলেন। জি আচ্ছা, তাহলে ওই যেহেতু ডক্টর মোমিন একটু বললেনই, তাহলে আমি একটু ওনাকে বলি কিরকম দ্বিচারিতা তারা করে, এটা একটু তাহলে তো বলতে হবে, অল্প একটু করে, তাই না? হ্যাঁ, তো জামাত ইসলাম তো সবসময় দ্বিচারিতা করে আসছে। এই যে কখনো ইরানের ইসলামী ওনাদের ইসলাম, আবার কখনো মওদুদের ইসলামী ইসলাম, আবার না মওদুদির সবকিছু ওনারা মানেন না, আবার ওনা ইরানের সবকিছু মানেন না, ওনারা কোরআনও মানেন না, ওনারা আপনাদের ইসলাম কোনটা? আমাদের ইসলাম হচ্ছে যেটা কোরআন আর হাদিস বলে,
যেটা কোরআন দিয়ে গেছে, যেটা এখন- মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন practice মওদুদী করে সাহেব গেছে। বা ইরানের আর সাহেব আমরা তো বা ইসলামী ইরানের যে ইসলামী দল নয়। দ্বাদশ ইমাম আছে ভাই, তারা কেউ কোরআনের বাইরে কথা আপনি বলছে? যদি আপনাদের ইসলাম বলেন তাহলে আমার এখানে কথা আছে। জি। বিএনপি হচ্ছে ধর্মীয় মূল্যবোধের দল, ইসলামী আপনি মূল্যবোধের যখন দল নয়। জামাতে ইসলামের ইসলাম বলেন কাজেই- তখন আমি বিএনপির ইসলামটা জিজ্ঞেস করতে পারবো না? না, জামাত ইসলাম তো তারা ইসলামের দল রে ভাই, আপনারা আমরা তো কিসের ইসলামের দল? দল না। আমি আপনারা কিসের দল? আমরা সকল ধর্ম, মত, পথ, সমতল, পাহাড়ি, আমরা যখন জাত, সংবিধানে পাত, সবার- সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করছিলেন তখনও এটা মনে রাখাই সকল ধর্মমত যুক্ত করে এটা করছিলেন। শোনেন, সংবিধানে বিসমিল্লাহ আমরা যুক্ত শুধু করিনি, এবার সংসদেও আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছি। হ্যাঁ। আমরা সকল এটা 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 আমরা এটা এটা মহান কোরআনে আল্লাহ কোথায় পাকের আছে যে প্রতি সংবিধানে আস্থা বিসমিল্লাহ রেখেছি। যুক্ত করবেন? কোরআনে কোথায় আছে? এখন ভাই, কোরআনে কোথায় আছে আমি টক শো করবো বলেন? টক শো করবো Okay, খালিদ মহিউদ্দিন okay, আমার কাছে মনে হয় যে- না তো। হ্যাঁ জি বলেন। না, আমার মনে হয় যে আপনি যদি সমাপনী কথা বলেন, আপনি বেশ কিছু কথা বলছেন, আমরা একটু ডক্টর মোমেনের কাছ থেকে 2 মিনিট এটা জানতে চাইবো, যে কারণ কিছু কথার সাথে আমি আসলে একমত। যেমন আমি বাবুল সাহেব যেটা বলছেন যে সংসদ যেহেতু মানে যেহেতু তারা ল মেকার, সেহেতু আপনিও কিছুটা এটাতে আসলে আগে বলছেন যে কোর্ট তো বলছে সংসদকে এটা ঠিক মতো করে করতে, তো সংসদ যেরকম মনে করে সেরকম করবে, এই ব্যাপারে আমি আপনার সাথে একমত। আর 2 হচ্ছে যে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান আপনারা নেন, সেই কথা বলছেন। আমি জানি না যে বাবুল ভাই এতক্ষণ আমাদের কথা শুনতেছিলেন কিনা, কারণ আমরা এই ব্যাপারটাই আসলে বলতে চাইছিলাম। এবং আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই বিভিন্ন কথা বলার রাইটও আছে। সবসময় একরকম কথাই বলবে নাকি? মানে শনিবার আইসাও কি বলবে আজকে শুক্রবার? দিন চেঞ্জ হয়, সময় চেঞ্জ হয়, সবই তো চেঞ্জ হয়, এটা তো বলতেই পারে। হাওয়েভার আমরা জনাব নকিবের কাছ থেকে আমরা 2 মিনিটে না আমি কি last বলেন। এই যে চেঞ্জিং গুলো বলবো না? আচ্ছা, বলেন। লাস্ট আচ্ছা, 1 মিনিট বলেন। সেটা হচ্ছে, শোনেন, জি বলেন। কেন এই চেঞ্জের কথাগুলো বলছি, কারণ ইসলাম আর রাজনীতি, ডেমোক্রেসি আলাদা। এখন আসেন আমি আপনাকে ডেট বলি। 26শে সেপ্টেম্বর 2010-এ কি বললেন? ভারত আমাদের বন্ধু। কে বললেন? জামাতের আমির। 13ই নভেম্বর 2024-এ জামাতের আমির বললেন জামাত কখনো ভারত বিরোধী ছিল না। 1 জানুয়ারি 2026-এ জামাতের আমির বললেন ভারতীয় কূটনীতিকদের সাথে গোপন বৈঠক করা হয়েছে। 16ই জুলাই 26-এ আমরাই একমাত্র রাজনৈতিক দল যাদেরকে ভারত পছন্দ করে না। তাহলে ভারত বিরোধিতা, ভারত সক্ষতা, এই শুধু ভারত ইস্যুতেই আমার মনে হয় ডক্টর মোমেন এই সবগুলি ব্যাপারটা নিয়ে ধন্যবাদ বলবেন। আমি ডক্টর মোমেন, আপনি প্লিজ, আমি কোনো ইন্টারাপ্ট করবো না, কিছু করবো না, কারণ অনুষ্ঠানটার মধ্যে হচ্ছে যে আপনার সাথে অনেক মানে কি বলবো, অনেকগুলি বিষয় একটু আলাদা আলাদা কথা হয়ে গেছে, যেটা আসলে আর আমি এটা করতে চাই না। আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে আওয়ামী লীগ নেতারা যাতে নির্দলীয় প্রতীকের স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে না পারে, নির্বাচন কমিশনকে সে প্রস্তাব দিয়েছে জামাতে ইসলামী। প্রিয় দর্শক, এই অবস্থাকে সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 57% দর্শক এটাকে সঠিক বলে মনে করেছেন, শতকরা 43% সঠিক মনে করেন নাই। 16,000 দর্শক ভোট দিয়েছেন। জনাব ডক্টর মোমেন, নাজিবুর রহমান মোমেন, আপনি শুনলে খুশি হবেন। আমাদের একজন দর্শক শিরিন আক্তার, উনি বলতেছেন যে জামায়াতকে কিছু কইলে খালেদ মহিউদ্দিনের ফসকা পড়তেছে, অর্থাৎ আমি খুব আমি জানি না। হাওয়েভার ডক্টর মোমেন যদি বলেন। জি হ্যাঁ, শোনেন, এই যে আপনি বলছেন বাবুল ভাই বিরোধিতার খাতিরে বললেন আমাদের ইসলাম আর ওনাদের ইসলাম বলে আলাদা। আসলে আমাদের ইসলাম ওনাদের ইসলাম আলাদা না, বুঝছেন? এই যে আমি সংসদে আমরা ইসলামের কথা বলি না সেটাও না। সংসদে আমি সুদের বিষয়ে, সুদের অভিশাপের বিষয়ে বলেছি, জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার কথা বলেছি। ওনাদের নওশাদ জমির ভাই ব্যারিস্টার আমদালি পার্থ, ওনারাও কিন্তু আমাদের সমর্থনে এই কথাগুলো বলেছেন। এক্ষেত্রে আমাদের ইসলামের পার্থক্য আর ওনাদের ইসলাম আলাদা, আমি এরকম পার্থক্য আছে ভাই। শোনেন, আমি শেষ করি, আপনার সময় আমি ইন্টারাপ্ট করি না। আচ্ছা, শেষ করুক। ইন্টারাপ্ট করি নাই, শেষ করুক। আমি মনে করি ইসলামের ইজারা আমরাও নেই নাই, কেউ নেয় নাই। কোরআন কি বলছে ইসলাম এই সমাজ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে কার কি দায়িত্ব, এটা খুব পরিষ্কার। কোরআনের তো চেঞ্জ হবে না, হাদিসেরও চেঞ্জ হবে না। এটার আলোকে